হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু দেখো তো সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। এক্সেলেন্ট, অডিও ভিডিও ক্লিয়ার, পারফেক্ট পারফেক্ট। ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করি, চলো। আমাদের আজকে হলো পদার্থের গাঠনিক ধর্ম 9 নাম্বার ক্লাস। আমরা ফ্লুইডের পার্টটা শুরু করছিলাম, প্রবাহী পদার্থের অংশের পার্টটা আমরা শুরু করছিলাম। তো সেখানে আমাদের 2টা ক্লাস হয়েছিল। তো আজকে শুরুতে আগে ওই 2টা ক্লাস একটু চলো রিক্যাপ করে নেই, তারপরে আজকের টপিকের মধ্যে যাই। দেখো এখানে টপিক কিন্তু অনেক বেশি আছে, এরকম না, হাতে গোনা কয়েকটা টপিক, হাতে গোনা কয়েকটা সূত্র, এগুলো ভালো মতন পারলে বুঝলে কিন্তু অঙ্ক করা খুব ইজি। অঙ্ক নিয়ে কোনো টেনশন হবে না ইনশাল্লাহ। আমরা যাতে ফ্লোটা ঠিকঠাক থাকে, যেহেতু লাস্ট কবে শনিবার আমরা দেখছিলাম, তো আজকে হলো মঙ্গলবার, মাঝখানে 3 দিন গ্যাপ গেছে। চলো কুইক একটা রিভিশন দিয়ে আসি, আর প্রথম 2টা ক্লাসে কি পড়ছিলাম, তারপরে আজকের টপিকে যাচ্ছি। ঠিক আছে, ওকে চলো। সো প্রথমে আগে দেখি প্রথম ক্লাসটা কোনটা ছিল, 7 নাম্বার ক্লাস। তো 7 নাম্বার ক্লাসে আমরা দেখছিলাম, দেখো পিডিএফ গুলা। 7 নাম্বার ক্লাসে তো এই যে কি কি টপিক পড়াবো, এই যে সারফেস টেনশন, এই যে একটা বেলুনের পর্দার মতন আচরণ করে পানির পর্দাটা, এখানে এই যে ব্লেড ভেসে থাকে, আলপিন ভেসে থাকে, এগুলো আমরা দেখছিলাম। এবং আমরা যেটা দেখছিলাম যে সারফেস টেনশনের কারণে বা পৃষ্ঠটানের কারণে মূলত তরলের পৃষ্ঠটা কি করতে চায়, তরলের পৃষ্ঠটা তার সারফেস এরিয়াটাকে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে মিনিমাম করতে চায়। মনে আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে মিনিমাম করতে চায়। আচ্ছা, তো এই যে এটা আমরা দেখছিলাম যে দেখো এই যে তরলের মাঝখানে ভিতরের দিকে যে সমস্ত অণুগুলা থাকে, তারা চারপাশে সমান সমান বলে আকৃষ্ট হয়, তো তাদের উপরে নেট কোনো ফোর্স থাকে না। তারপরে যদি আমরা এই এখানে কোনো একটা অণুর উপরের দিকে, পৃষ্ঠের দিকে কোনো একটা অণুর দিকে তাকাই, তখন দেখছিলাম যে এই নিচের যে অণুগুলো আছে তারা কিন্তু একটা টান বল পায়, এবং সাইডের গুলাও একটা টান বল পায়। সো এদের উপর একটা লব্ধি বল কিন্তু নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তো এটাকে যদি একটু উপর দিকে টান দেওয়া হয়, তাহলে ছেড়ে দিলে ঠাস করে আবার আগের জায়গায় চলে আসবে, কারণ দেখো লব্ধি বলটা নিচের দিকে। এবং যদি এটাকে একটু নিচের দিকে চাপ দেওয়া হয়, তাহলে কিন্তু লব্ধি বল উপরের দিকে হয়, এটা আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক একেবারে বেলুনের পর্দার মতন আচরণ করছে। আমরা পানির যে পর্দাটা আছে, সেই পর্দাটা পাতলা একটা মেমব্রেন থাকে, এবং সেই মেমব্রেনটা পুরাপুরি একদম বেলুনের পর্দার মতন কিন্তু এটা আচরণ করে। ঠিক আছে, তারপরে আসো, এরপরে কি ছিল? হ্যাঁ, আমরা বলছিলাম যে হচ্ছে যেই সমস্ত অণুগুলা উপরে বিদ্যমান তাদের মধ্যে কিন্তু একটা কি আছে, তাদের মধ্যে একটা স্থিতি শক্তি দিয়ে কিন্তু ওদেরকে উপরের জায়গায় রাখতে হয়। কারণ কি? কারণ একদম উপরে যে সকল অণু, তাদের উপরে তো নিচের দিকে একটা আকর্ষণ বল কাজ করছে। তো ওই উপরের অণুগুলা কিন্তু সেই আকর্ষণ বলটাকে অতিক্রম করে তারা কিন্তু ওই উপরে অবস্থান করছে। সো তাদেরকে আকর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু তাদেরকে অবস্থান নিতে হয়। তো তাদের মধ্যে এক ধরনের বিভব শক্তি এই কারণে জমা থাকে। তো এই যে উপরের দিকে যে উপরের লেয়ারের গুলার কিন্তু একটা স্থিতি শক্তি থাকে, একটা বিভব শক্তি থাকে, এবং সবাই কি করতে চায়, ওই বিভব শক্তিটাকে মিনিমাম করতে চায়। সো মিনিমাম করার জন্য সারফেসে অণুর সংখ্যা কম থাকতে হয়, এবং কম থাকার কারণে সারফেস এরিয়াও কিন্তু কম কম থাকে। তোমাদের বলছিলাম বইটা একটু রিডিং পড়তে। বইটা কি রিডিং পড়ছো? বলো তো, বইটা কি রিডিং পড়েছো? বলো। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে দেখো এই যে এখানে বলছিলাম যে সারফেসের অণুগুলোর মধ্যে কিন্তু একটা স্থিতিশক্তি বিদ্যমান থাকে, এবং স্থিতিশক্তি কিন্তু কেউই চায় না তার মধ্যে বেশি পটেনশিয়াল এনার্জি থাকুক, সবাই চায় মিনিমাম এনার্জিতে স্টে করতে। তো তাহলে স্থিতিশক্তি কমাতে সারফেস এরিয়াকে সর্বনিম্ন রাখতে চায়। সো উপরের অণুগুলা, উপরের দিকে যে সমস্ত অণুগুলো আছে, সেই অণুগুলার মধ্যে প্রত্যেকটা অণু চায় তাদের মধ্যে যাতে করে স্থিতিশক্তি কম থাকে। তো স্থিতিশক্তি কম করার জন্য কিন্তু তারা উপরের দিকে সারফেসের অণুর সংখ্যা কম থাকবে, এবং সারফেসে অণু যত কম থাকবে তত সারফেস এরিয়া কম হবে। তাহলে উপরের দিকে যে সারফেস এরিয়া, সেটা কিন্তু তারা চায় সর্বনিম্ন রাখতে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা বলছিলাম যে এই যে পৃষ্ঠটানটা, সে পৃষ্ঠটানটা হিসাব করা হয় কিভাবে? একক দৈর্ঘ্যে পৃষ্ঠটানটা হিসাব করা হয়। যে এখানে এই যে তরলের উপরে যে কোনো 2টা অণু, তাদের মধ্যে পরস্পর একটা আকর্ষণ বল আছে। তো যে কোনো একটা এল দৈর্ঘ্য নিয়ে, যে এল দৈর্ঘ্যে এই অণুগুলা পরস্পরকে যে বলে টানছে, এল দৈর্ঘ্যে টান বল এফ, তাহলে একক দৈর্ঘ্যে টান বল কত, সেটাই হচ্ছে ছিল তরলের পৃষ্ঠটান। আচ্ছা, ঠিক আছে।
তারপরে আমরা দেখছিলাম যে এই পৃষ্ঠটানটা আমরা আসলে ক্যালকুলেট করব কিভাবে। সো এফ সমান সমান টি ইন্টু এল বলছিলাম। এই এল এর পরিচয় কি ছিল? এলটা ছিল হচ্ছে পানির সারফেসটা বস্তুটার কতটুকু দৈর্ঘ্যকে স্পর্শ করে আছে। যেমন এখানে তুমি একটা নল দেখতে পাচ্ছ, এই নলের কতটুকু দৈর্ঘ্যকে পানি টাচ করে আছে, পানি কন্ট্যাক্ট করে আছে। সো সেইটা হচ্ছে আমাদের এই এল ছিল, ঠিক আছে। যেমন এখানে এই যে এই পাশে একটা দৈর্ঘ্যকে ভিজাইছে, এই পাশে একটা দৈর্ঘ্যকে ভিজাইছে। সো এফ সমান সমান টি ইন্টু 2L, এটাই হচ্ছে আমাদের স্মল এলটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি একটা এরকম আকৃতির আয়তাকার আকৃতির যদি একটা পাত থাকে, তাহলে সেই ক্ষেত্রে এফ সমান সমান টি ইন্টু এল, এখানে দেখো কতটুকু দৈর্ঘ্যকে পানিটা ভেজাচ্ছে, কতটুকু দৈর্ঘ্যকে ভেজাচ্ছে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, অর্থাৎ পুরো পরিসীমা পরিমাণ দৈর্ঘ্য কিন্তু এটা ভিজাচ্ছে। সো টি ইন্টু 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এখানে যদি আমরা একটা পাতলা রিংকে রাখছিলাম, সো পাতলা রিংকে রাখলে বাইরের একটা তলকে ভিজাবে, ভিতরের একটা তলকে ভিজাবে। সো তাহলে 2 পাই আর ইন্টু 2। এবং যদি একটা রাখা হয়, চাকতি রাখা হয় বা ডিস্ক রাখা হয়, তাহলে তরলটা দেখো শুধুমাত্র বাইরের যে পৃষ্ঠটা আছে সেই বাইরের পৃষ্ঠটাকে ভেজাবে। তাহলে টি ইন্টু 2 পাই আর, ফাইন। তো পৃষ্ঠটানের ডেফিনেশন ছিল এটা, যে কোনো তরল পৃষ্ঠের উপরে যদি একটা রেখা কল্পনা করা হয়, ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের সাথে স্পর্শক রূপে, এই যে আমরা যে রেখাটা কল্পনা করছিলাম, দেখো তো এই যে রেখার সাথে লম্বভাবে, কই এই যে রেখার সাথে এই যে একটা রেখা কল্পনা করছিলাম, রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের সাথে কিন্তু এই বলটা স্পর্শক রূপে কাজ করছে। সো রেখার সাথে লম্বভাবে, পৃষ্ঠের সাথে স্পর্শক রূপে উভয় পাশে যে বলটা কাজ করে সেটাই ছিল আমাদের পৃষ্ঠটান, ঠিক আছে। তাহলে পৃষ্ঠটান রিলেটেড জিনিসপত্র আমরা চেক করে ফেললাম, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, ফাইন। এরপরে নেক্সট লেকচারে ছিল প্রথমে পৃষ্ঠ শক্তি। সো পৃষ্ঠ শক্তির কথা যেটা, যে আমাদের একদম শুরুতে আগের ক্লাসেও বলছি বা প্রথম ক্লাসেই বললাম, যে আমাদের যখন উপরের তলে তুমি কোনো অণুকে রাখবা, উপরের তলে তুমি যখন কোনো অণুকে রাখবা, সেটা রাখার জন্য কিন্তু এক্সট্রা এনার্জি খরচ করতে হবে। কারণ যখন উপরে যে সমস্ত অণুগুলো আছে সেখানে তো কেউ থাকতে চায় না, তো তুমি নিচের অণুগুলাকে যদি উপরে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে ওদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে। সো তাহলে উপরের যে সমস্ত অণুগুলো আছে সেই অণুগুলাতে কিন্তু তুমি যদি ওদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়াতে চাও, তাহলে কিন্তু পৃষ্ঠ শক্তির মানও বাড়াতে হবে। কারণ দেখো এখানে পৃষ্ঠতলের অণুগুলার মধ্যে একটা বিভব শক্তি আছে। সো এই বিভব শক্তি তারা চায় কম কম রাখতে, সো পৃষ্ঠে কম অণু থাকতে চায় এবং সারফেস এরিয়া সবচেয়ে কম হবে। এখন আমি যদি চাই যে সারফেস এরিয়াটাকে বৃদ্ধি করতে, সারফেস এরিয়াকে যদি বাড়াতে চাই, তাহলে খেয়াল করো এই এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে উপরে এখন বেশি বেশি অণু নিয়ে আসা লাগবে না। সারফেস এরিয়া যদি আমি বাড়াতে চাই, তাহলে উপরের দিকে কিন্তু এখন বেশি বেশি সংখ্যক অণুগুলাকে নিয়ে আসতে হবে। তাহলে ওই নিয়ে আসা তো এমনি এমনি হবে না, সেটার জন্য একটা কাজ করতে হবে। সো তাহলে দেখো এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ করতে হয় ডাব্লিউ, একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ করতে হয় কত, ডাব্লিউ ডিভাইডেড বাই এ। এইটাকে আমরা বলতেছিলাম পৃষ্ঠ শক্তি। সো পৃষ্ঠ শক্তি হচ্ছে যে আমাদের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। দেখো সারফেস এরিয়া যদি বৃদ্ধি করতে চাও, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করতে চাও, তাহলে পৃষ্ঠে সারফেসে বেশি বেশি অণু আনা লাগবে এবং এক্সট্রা এনার্জি দিতে হবে। সো যত তুমি এক্সট্রা এনার্জি দিবা, তত কিন্তু এই নিচ থেকে অণুগুলা উপরে আসবে এবং সারফেস এরিয়া বাড়বে, ঠিক আছে। তো এইখানে আমরা পরে দেখছিলাম একটা প্রমাণের সাহায্যে, যে আমাদের পৃষ্ঠ শক্তির মান যা, সংখ্যাগত মান যা, পৃষ্ঠ টানের সংখ্যাগত মান কিন্তু এক্স্যাক্টলি তাই হয়। এবং তারপরে ছিল যে বড় তরলের ফোঁটাকে ছোট তরলের ফোঁটায় পরিণত করতে প্রয়োজনীয় শক্তি। আমরা দেখাইছিলাম যে দেখো বড় তরল থেকে যদি ছোট ছোট তরলে পরিণত করা হয়, তাহলে এই ছোট তরলগুলা কিন্তু আয়তন, এটার আয়তনও যা, এটার আয়তনও তাই হবে। কিন্তু এইটার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এগুলার সবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বড় হয়, তাই না? কারণ টুকরা টুকরা যত করো, একটি এক্সাম্পল দেখেছিলাম, যত টুকরা টুকরা করবা তত কিন্তু এই যে ভিতরের দিকে সারফেস এরিয়াগুলো বৃদ্ধি পেয়ে যাবে। সো যত ছোট ছোট করা হবে তত কিন্তু এখানকার সারফেস এরিয়া বেশি, এখানকার সারফেস এরিয়া কম। দেখো আয়তন সবগুলার সমান, এখান থেকে আমি এই ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর সম্পর্ক কি সেটা আমরা এখান থেকে দেখাইছিলাম। এবং তারপরে দেখো যখন আমরা হ্যাঁ বড় গোলক যখন ছিল, সে বড় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², ছোট গোলকগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে n × 4πr²। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তন কত, সেই পরিবর্তনটা আমরা দেখলাম। এবং আমাদের কতটুকু কাজ করতে হবে,
কতটুকু কাজ করতে হবে? এই ডাব্লিউ সমান সমান হচ্ছে পৃষ্ঠ শক্তি ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন। সূত্রটার দিকে যদি তাকাও, এই দেখো এস সমান কি ছিল? একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে কাজ সমান সমান কি? এস ইনটু ডেল্টা এ। আবার ভালো করে শোনো, পৃষ্ঠ শক্তি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এ ছিল, তাহলে কৃত কাজ ডাব্লিউ ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কি পরিমাণ কাজ করতে হবে? সেটা হলো এস ইন্টু ডেল্টা এ। তাহলে আমরা এখানে দেখো জাস্ট ক্ষেত্রফলের পরিবর্তন কত সেটা আমরা হিসাব করলাম, এটাকে পৃষ্ঠ শক্তি দিয়ে গুণ করলাম, এটাই হচ্ছে আমাদের যে কৃত কাজ ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে। সেটা এই প্রশ্ন কিন্তু চলে আসছে পরীক্ষায়, শিওর থাকো এই প্রশ্ন চলে আসছে। এই অধ্যায় থেকে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসার সম্ভাবনাই অনেক বেশি এই টপিকটা থেকে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে এই অঙ্কটাতে একটা ছোট্ট কারেকশন আছে, এটা একটু তোমরা ঠিক করে নাও। আমি তখন কোন খেয়ালে এই অঙ্ক করছি আল্লাহ জানে। এখানে একটা ছোট্ট কারেকশন আছে, এটা একটু ঠিক করে নিবা। সেটা হচ্ছে দেখো, একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ বলছে 0.01 মিটার থেকে বাড়িয়ে 0.1 মিটার করা হয়। সো আমাদের দেখো একটা ছোট বুদবুদ ছিল, সাবানের বুদবুদটাকে বাড়ায় একটা বড় বুদবুদে পরিণত করা হয়েছে। বলছে এই প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ হয় নির্ণয় করো। তো এখানে বলো তো ভাই, সাবানের যে বুদবুদ এটা কিন্তু তরলের ফোঁটা না। আগের অঙ্ক যেটা ছিল, আগে আমরা থিওরিটা যেটা করছি সেটা হচ্ছে বড় তরলের ফোঁটাকে ছোট ছোট তরলের ফোঁটায় পরিণত করছি। সো তরলের ক্ষেত্রে কিন্তু ভিতরের অংশে পুরাটাই তরল, বাইরে শুধুমাত্র সারফেস। খেয়াল করো কথা, এই ভিতরের অংশে কিন্তু পুরাটাই তরল, বাইরে শুধুমাত্র সারফেস, বাইরে শুধুমাত্র পৃষ্ঠ। কিন্তু বলতো একটা সাবানের বুদবুদের কথা তুমি যদি চিন্তা করো, সাবানের ক্ষেত্রে কিন্তু ভাইয়া বাইরের দিকটাও পৃষ্ঠ, আবার ভিতরের দিকটাও কিন্তু পৃষ্ঠ। কারণ ভিতরে তো আর পুরাটা সাবান না, ভিতরে তো বাতাস, বাইরেও বাতাস। সো এখানে বাতাসের সাথে সাবানের বুদবুদের একটা পৃষ্ঠ আছে, আবার ভিতরেও বাতাসের সাথে বা শূন্যর সাথে কিন্তু ভিতরে সাবানের পৃষ্ঠের একটা ক্ষেত্রফল আছে। তো তাহলে এই জায়গাতে কিন্তু সবাই একটু কারেকশন করে নাও, সেইটা হচ্ছে গিয়ে আমাদের একদম শুরুর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, এইখানে কিন্তু ভাইয়া 2 দিয়ে গুণ হবে। এটা হলো ইনিশিয়াল যে ক্ষেত্রফলটা, সেইটা এখানে 2 দিয়ে গুণ হবে, এবং এখানেও কিন্তু এরিয়া 2 যেটা, এটা 2 দিয়ে গুণ হবে। কেন 2 দিয়ে গুণ? কারণ বাইরে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে, ভিতরে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে। এই অঙ্ক সেম অফলাইনে করায় আসছি, অফলাইনে ঠিকই 2 দিয়ে গুণ দিছি, ওই দিন খেয়াল নাই, মানে কোন খেয়ালে ছিলাম ভুলে গেছি করতে। এটা একটু কারেক্ট করে নিও। সবাই ঠিক করছো বলো? সবাই কারেক্ট করে নাও। এটা এই জায়গাতে হবে 2 দিয়ে গুণ, এই জায়গাতেও কিন্তু হবে 2 দিয়ে গুণ, কারণ সাবানের বুদবুদে বাইরেও পৃষ্ঠ ভিতরেও পৃষ্ঠ, বাইরেও পৃষ্ঠ ভিতরেও পৃষ্ঠ, ঠিক আছে? তাহলে এখানে 2 দিয়ে কেন গুণ করব? কারণ পৃষ্ঠটার কথা যদি দেখো, বাইরের যে তলটা, সেই বাইরের তলটাও কিন্তু এই যে একটা পৃষ্ঠ, বাইরে একটা পৃষ্ঠ আছে এবং ভিতরে একটা পৃষ্ঠ আছে। তাহলে ভাই তরলের জন্য কেন করলাম না? কারণ তরলের জন্য তো ভাই ভিতরে পুরাটা তরল, এখানে তো পুরাটা তরল, বাইরের দিকটা শুধুমাত্র পৃষ্ঠ, বাইরের দিকটা শুধুমাত্র পৃষ্ঠ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে হবে, এবং এরিয়ার যে পরিবর্তনটা এখানেও দেখো 2 একটা কমন যাবে। সো পুরাটা 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? পুরাটাকে 2 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, না কালকে অফলাইনে আর কোনো ফ্রি ক্লাস নাই। ওকে, দেখো তারপরে গেল এইটা। এইবার আসো, এই যে এই প্রবলেমটা কি ছিল? 10⁻⁻6 ব্যাস বিশিষ্ট 2500টা পানির ক্ষুদ্র ফোঁটা মিলে একটা বড় ফোঁটা তৈরি করলো, নির্গত শক্তির পরিমাণ কত? দেখো এখানে নির্গত শক্তির ব্যাপারটা যেটা বলছিলাম একটু মনে করাই দিই। দেখো এইখানে আমাদের সারফেস এরিয়া কিন্তু বেশি, তাই এই জায়গাতে পৃষ্ঠতলের শক্তি কিন্তু বেশি, আর এইখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, শক্তিও কিন্তু কম। তাহলে বলো তো, যখন ছোট ছোট পানির ফোঁটাগুলা মিলে বড় ফোঁটায় পরিণত হবে, তখন এখানে ছিল এনার্জি বেশি, এখানে কিন্তু এনার্জি কম, ওর কিন্তু এনার্জি কম লাগবে। তাহলে বাকি এনার্জিটুকু কি পরিবেশে নির্গত করে ফেলবে, পরিবেশে নির্গত করে ফেলবে। ওইটাই জানতে চাইলো, নির্গত শক্তির পরিমাণ নির্ণয় করো। সো আমরা এখান থেকে সারফেস এনার্জি বের করছি, এইটার জন্য সারফেস এনার্জি বের করছি, এবং তারপরে দেখো এই মানে ক্ষেত্রফলের চেঞ্জটা আলটিমেটলি কত হয়েছে সেটার সাথে আমরা ওই এসটা গুণ করে কিন্তু ডাব্লিউ এর মান বের করে ফেলছি। ডাব্লিউ যেহেতু মাইনাস, ওইটা নির্দেশ করতেছে যে নির্গত হওয়াটা, অথবা তুমি বড় থেকে ছোট বাদ দিয়ে একবারে নির্গত শক্তির পরিমাণ কত বের করে ফেলতে পারো, বুঝছো? ঠিক আছে, গেল। তারপরে কি কি বলছিলাম জানো? আচ্ছা হ্যাঁ, এইখানে বলছিলাম যে দেখো, যে বড় গোলকের কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, তার মানে এনার্জি কম, আর ছোট ছোট যে গোলকগুলো আছে সেখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, তাই এনার্জি বেশি। এখন বলো তো,
এই গোলকগুলা থেকে যখন ছোট গোলকে পরিণত হবে তখন তার এনার্জি কিন্তু বেশি প্রয়োজন। এখন সে এই যে ছোট ছোট যে গোলকগুলো আছে, ছোট গোলকের কিন্তু এনার্জি বেশি প্রয়োজন, এনার্জি বেশি প্রয়োজন। এখন ভাই তাকে তো কারো না কারো কাছ থেকে এনার্জি নিতে হবে। এখন এই এনার্জিটা যদি সে তরলের কাছ থেকেই গ্রহণ করে, তরলের যে অন্তস্থ শক্তি আছে সেই অন্তস্থ শক্তি থেকে যদি ও এটা গ্রহণ করে, তাইলে কিন্তু কি হবে বলতো? এই যে যদি এর কাছ থেকে অন্তস্থ শক্তি গ্রহণ করে ও সেটাকে সারফেস এনার্জিতে কনভার্ট করে, তাইলে কিন্তু অন্তস্থ শক্তি এর কমে যাচ্ছে। তরলের অন্তস্থ শক্তি কমে যাওয়া মানে কি? তাপমাত্রা কমে যাওয়া, তাপমাত্রা কমে যাওয়া। এই দেখো, বড় গোলক থেকে ছোট গোলক এনার্জি প্রয়োজন, এনার্জি দরকার। এখন এনার্জি যদি তরলের থেকেই এনার্জি গ্রহণ করে, তাহলে তরলের অন্তস্থ শক্তি কমে যাবে, তাপমাত্রা কমে যাবে। তোমাদেরকে এটা আমি শর্টকাটে বলছিলাম এভাবে যে দেখো, বড় গোলক থাকলে তাপমাত্রা বেশি, ছোট ছোট গোলক হয়ে গেলে তাপমাত্রা কমে যাবে। বড়র বড়, ছোটর ছোট। তো ছোট যদি অণু হয় তাহলে তাপমাত্রা কমে যাবে, বড় অণু হলে তাপমাত্রা বাড়বে। ঠিক আছে? মূল কারণ কি? যে এইখান থেকে যখন এখানে হচ্ছে তখন তোর তাপমাত্রা, ওর দরকার, পৃষ্ঠ শক্তি দরকার। তাহলে শক্তি সে কার কাছ থেকে পাবে? যদি পরিবেশ থেকে গ্রহণ না করে তরল নিজের অন্তস্থ শক্তি থেকেই এই শক্তিটা নেয়। তরলটা যদি নিজের অন্তস্থ শক্তি খরচ করে, অন্তস্থ শক্তি বাড়া কমার সাথে তাপমাত্রা সম্পর্ককে আমরা তাপগতিবিদ্যায় কিন্তু পড়ছি। সো যখন অন্তস্থ শক্তিটা খরচ করে এই অণুগুলা নিজের সারফেস এনার্জি বৃদ্ধি করবে, তখন অন্তস্থ শক্তি কমে যাওয়া মানে তাপমাত্রা কমে যাওয়া। সো এই ছোট ছোট অণুগুলা কিন্তু তখন কম্পারেটিভলি বেশি ঠান্ডা লাগবে। এরপরে আমরা একটা সিকিউ প্রবলেম সলভ করছিলাম, এটা ওই আগের গুলার কনসেপ্টের মতনই ছিল। ঠিক আছে? মাথায় কি আসছে সবগুলা? আগের অবস্থায় কি গেছো বলো? রিভাইজ হয়েছে? রিভিশন হয়েছে বলো? এই আমি তো এমসিকিউ করাই, সিকিউ এমসিকিউ করাইছি না? ইয়াতে তো করাইছি। ঠিক আছে? আচ্ছা, ডাব্লিউ দ্বারা কাজ বোঝায়, কেন শক্তি ধরলাম? কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য পড়ে আসো। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার পড়ে আসতে হবে তোমার। ডাব্লিউ সমান কাজ বোঝায়, ঠিক আছে? তো ওই ডাব্লিউ যেটা কাজ, কোন একটা বস্তুর মধ্যে যে পরিমাণ কাজ করবা, বস্তুর মধ্যে সেই পরিমাণ এনার্জি জমা হয় বা এনার্জি ট্রান্সফার হয়। ঠিক আছে? শিহাব, কাজ শক্তি পড়ে আসতে হবে ভাইয়া। ওকে, গেল। ঠিক আছে, ডান। আচ্ছা, এইবার আসো আমরা একটা নতুন টপিকের মধ্যে যাই ভাইয়া। সেটা হচ্ছে দেখো, বইয়ের যে এগুলো বই পড়বা, খবরদার এগুলো স্লাইডের উপর নির্ভরশীল থাকবা না। মেইন বই পড়বা। তপন স্যার হোক, ইসাক স্যার হোক, তপন স্যারের বইটা ভালো, সুন্দর লাগে পড়তে, আরাম লাগে। মানে তপন স্যারের বইতে অনেক সহজ করে লেখা থাকে, জিনিসগুলো পড়তেও ধরো যে শান্তি লাগে। তো ক্লাসটা শোনার পরে বই বারবার করে বলতেছি, ভাই মেইন বই এখান থেকে পড়তেই হবে, মাস্ট, এর কোনো বিকল্প নেই। এখান থেকে মানে কোন লাইনের থেকে কোন লাইন যে এমসিকিউ দিয়ে দেবে এর কোনো ইয়া নাই। তারপর ক খ নাম্বার প্রশ্নগুলো আসে, এগুলো বইয়ের কিওয়ার্ডগুলো কিন্তু ফলো করতে হয়। যাই হোক, দেখো প্রথমে আসো আমাদের একটা সংজ্ঞাপনে নেই, সংশক্তি বল বলতে আমরা কি বুঝি। দেখো, সংশক্তি এটার মানে হচ্ছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, তাকে সংশক্তি। ধরো পানি আছে, কোন একটা পাত্রের মধ্যে পানির অণু রাখা আছে, বুঝছো? কোন একটা পাত্রের মধ্যে পানির অণু রাখা আছে, এই যে পানির অণু রাখা আছে। তো আমাদের এই যে পানির সাথে পানির যে আকর্ষণ বল, পানির সাথে পানির যে আকর্ষণ বল, পানির সাথে পানির যে পারস্পরিক আকর্ষণ বল, বা ধরো কাচের অণুর সাথে কাচের অণুর যে আকর্ষণ বল, অর্থাৎ নিজস্ব অণুগুলার সাথে নিজেদের যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় সংশক্তি বল, বা এটাকে বলে কোহেসিভ ফোর্স। দেখো, এটা এভাবে করে মনে রাখতে পারো। দেখো, সংশক্তি না, স মানে এই যে এমনে করে মনে রাখবা, স মানে কি? নিজ। স মানে হচ্ছে নিজ। সাবধান, সংশক্তি বানানে কিন্তু স নাই কোনো, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম যে স এর নিচে ব মানে নিজ। দেখো, একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল, তাকে বলা হয় সংশক্তি বল। সো দেখো, এই যে একই পদার্থের, এই যে এখানে পানি আছে অনেকগুলা, এদের পরস্পরের যে আকর্ষণ বল, এইটাকে বলা হচ্ছে সংশক্তি বল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। দেখো মনে রাখবা, এই যে এখানে আ আছে না, আ ফর মনে রাখবা আলাদা, আ ফর মনে রাখবা আলাদা, আর স ফর মনে রাখবা স, নিজ। তো আসঞ্জন নাম শুনে বুঝতে পারতেছো, আলাদা আলাদা অণুগুলার মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। ঠিক আছে? তাহলে ভাইয়া খেয়াল করো, এই দেখো আসঞ্জন বল কি বলে, বিভিন্ন পদার্থের অণুর ভেতর, বিভিন্ন পদার্থের অণুর ভিতর যে পারস্পরিক আকর্ষণ বল, তাকে বলে আসঞ্জন বল। তার মানে কি ভাইয়া, ধরো এইখানে আমাদের একটা ইয়া আছে, সারফেস আছে, একটা ধরো কাঠের কোনো একটা তল আছে। সো এইখানে আমি কি করলাম, পানি রাখলাম, এইখানে আমি পানি রাখলাম, পানির ফোঁটাগুলো এইভাবে করে আছে, পানির ফোঁটাগুলো এইভাবে করে আছে। ঠিক আছে? এখন ভাইয়া দেখো, এই যে কাঠের অণুগুলাও তো আছে, এখানে তো কাঠের অণু আছে, কাঠের অণুও তো আছে।
তাহলে এই কাঠের সাথে তরলের যে আকর্ষণ বল, আলাদা আলাদা অণু তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলে আসঞ্জন বল। বলো, জীবনে ভুলবা? আসঞ্জন, আ মানে আলাদা আলাদা অণু, সংশক্তি, স মানে স স নিজের নিজের অণু। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল, এগুলাকে বলা হচ্ছে আমাদের আসঞ্জন বল। লাইফ কোথায় কেটে গেছে ভাইয়া? লাইফ কোথায় কেটে গেছে ভাইয়া? আমি তো কানেক্টেড দেখতে পাচ্ছি, আমি তো কানেক্টেড দেখতে পাচ্ছি। আচ্ছা, তাইলে একটু সবাই ফেসবুকে চলে আসো আপাতত। আমার তো এখানে তো সব ওকেই দেখাচ্ছে। আচ্ছা, ফেসবুকে আমি আসছি তো ভাইয়া। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি, ওরা আসুক, বাকিরাও একটু আসুক, বাকিরাও একটু আসুক। দাঁড়াও, আমি একটু কমেন্টে এখানে যদি কেউ দেখতে পারে তাহলে আমি একটু লিখে দিই। দাঁড়াও দাঁড়াও, আমি একটু কাজ করি, দেখি এখানে লিভ ক্লাস নিয়ে যদি আবার ভিতরে ঢোকা যায়, দেখি তো। দেখি, আবির ওয়েব অ্যাপটা একটু দেখো তো ভাইয়া। আচ্ছা, ফেসবুকে যারা আসো, ঠিক আছে ঠিক আছে, আমরা ফেসবুকে করতে থাকি, তারপরে হচ্ছে আবার ইয়াতে চলে আসব। ঠিক আছে। সো যেটা বলছিলাম, দেখো দেখো যে আমাদের যখন একই পদার্থের বিভিন্ন অণুগুলার মধ্যে যখন আমরা আকর্ষণ বল নিয়ে কাজ করব, তখন সেটাকে আমরা বলবো সংশক্তি বল। সো সংশক্তিটা এভাবে করে মনে রাখতে বলছিলাম। হ্যাঁ, আবার বলছি, কোনো সমস্যা নাই। সবাই আশা করি এর মধ্যে চলে আসছো, সবাই আশা করি এর মধ্যে চলে আসছো। আবার রিপিট করছি, কোনো সমস্যা নাই, রিপিট করতেছি। এই একটু দেখো তো ভাইয়া, এই যে ওয়েব অ্যাপে কি হইলো, ওই যে মাউস এখানে রাখছি। ঠিক আছে। আচ্ছা, এই পেজটা আরেকবার রিপিট করতেছি, আসো পুরাটা একবার রিপিট করি, আসো এই যে পুরাটা রিপিট হয়েছে। আসো, দেখো আমরা এখন দুই টাইপের বল নিয়ে কথা বলবো, দুই টাইপের তোমার হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল নিয়ে কথা বলবো। দুই টাইপের আন্তঃআণবিক আকর্ষণ বল, একটা হচ্ছে সংশক্তি বল এবং আরেকটা হচ্ছে আসঞ্জন বল, বুঝছো? সো দেখো, একটু মনোযোগ দাও, খুবই সহজ জিনিস, বাচ্চারাও বুঝবে। তো সংশক্তি বল আসলে কি জিনিস? দেখো, সংশক্তি বল হচ্ছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, তাকে বলা হয় সংশক্তি বল, তাকে বলা হয় সংশক্তি বল। ঠিক আছে? অর্থাৎ মনে করো আমাদের কোনো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি আছে। তাহলে পানি থাকলে পানির যে সকল অণুগুলো আছে, এর পানির মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেইটাকে আমরা বলবো সংশক্তি বল। অথবা মনে করো একটা কাঠের কোনো একটা পাত আছে, তো এই কাঠের অণু আর কাঠের অণুর মধ্যে যে পরস্পর আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে সংশক্তি বল। বুঝতে পারছো? তো সংশক্তি বল মানে হচ্ছে নিজের একই পদার্থের বিভিন্ন অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল। এটাকে আমি এভাবে মনে রাখতে বলছিলাম যে শটাকে তুমি চিন্তা করবা, মানে এই যে এই মানে কি? নিজ না? নিজ, অর্থাৎ নিজের অণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল, নিজস্ব পদার্থের অণুসমূহ পারস্পরিক যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে সংশক্তি বল। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবং দেখো আসঞ্জন বল, আসঞ্জন বলটা কি? দেখো, বিভিন্ন পদার্থের অণুর ভেতরে পারস্পরিক যে আকর্ষণ বল, খুবই সহজ জিনিস। বিভিন্ন পদার্থের অণুসমূহের পারস্পরিক যে আকর্ষণ বল, অর্থাৎ মনে করো যে এই যে আমি একটা গ্লাসের মধ্যে এখানে আমি হচ্ছে তরল পদার্থ রাখছিলাম না, তো আমাদের এখানে তো তরলের অণুও আছে, আবার এখানে কাচের অণুও আছে। সো এই তরলের অণু আর কাচের অণু, এদের মধ্যেও তো একটা আকর্ষণ বল আছে, আন্তঃনাবিক আকর্ষণ বল আছে। তো এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। অর্থাৎ আ দিয়ে মনে রাখবা আলাদা আলাদা, আ ফর মনে রাখবা আলাদা। আমি আজ পর্যন্ত এমনি মনে রাখি, তাহলে দুইটা প্যাচ লেগে যায় কিন্তু। সো সংশক্তি মানে মনে রাখবা অণুর মধ্যে আকর্ষণ বল, আর আসঞ্জন বল মানে হচ্ছে আলাদা আলাদা অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেইটা। যেমন মনে করো একটা
তলের ওপরে তুমি কিছু পরিমাণ তরল নিছো, এই যে কিছু পরিমাণ তরলের অণু নিছো, কিছু তরলের ফোঁটা নিছো, পানির ফোঁটা নিছো ধরো, তো এটা হচ্ছে পানির অণুগুলা। এবং আমাদের কাঠের যে অণুটা সেটা হচ্ছে এই যে এই কাঠের অণুগুলা এইটা। সো আমাদের ধরো এই যে পানির অণুর সাথে কাঠের অণুর যে আকর্ষণ বল, ভিন্ন ভিন্ন অণুর সাথে যে আকর্ষণ বল, সেইটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। বুঝতে পেরেছ? আচ্ছা, ওয়েব অ্যাপে হয়েছে এখন? আচ্ছা, ওয়েব অ্যাপেও হয়ে গেছে এখন, চাইলে আসতে পারো অথবা এখানেও থাকতে পারো, কোনো অসুবিধা নাই, ওয়েবে অন করছি এখন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার আসঞ্জন বল কোনটা আর সংশক্তি বল কোনটা, ক্লিয়ার কিনা একটু জানাও দ্রুত। সংশক্তি এবং আসঞ্জন ক্লিয়ার কিনা একটু জানাই দাও তো। সংশক্তি এবং আসঞ্জন ক্লিয়ার কিনা একটু জানাই দাও, বুঝছো কিনা? সহজ জিনিস একদম। আসঞ্জন মানে আলাদা আলাদা অণুর মধ্যে আকর্ষণ বল, সংশক্তি হচ্ছে নিজের নিজের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল। ইজি, সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা, এখন এটা কেন পড়লাম? আমরা এখন একটা স্পেশাল টাইপের কোণ সম্পর্কে জানবো। সেই কোণটা হচ্ছে গিয়ে স্পর্শকোণ। সেই কোণটা হচ্ছে গিয়ে স্পর্শকোণ। সেই কোণটা হচ্ছে গিয়ে স্পর্শকোণ। দেখো স্পর্শকোণ জিনিসটা কি ভাইয়া? এর মতন সহজ জিনিস তোমার পুরো ইন্টার লাইফে আর কিছু নাই। দেখো দেখো এটা হচ্ছে আমাদের একটা ধরো তল, একটা সারফেস। এই সারফেসের ওপরে মনে করো একটা তরলের ফোঁটা রাখছো, এটা হলো একটা তরলের ফোঁটা, ঠিক আছে? দেখো এর মতন সহজ জিনিস আর ইন্টার লাইফে কিচ্ছু নাই, বিশ্বাস করো। এখন তুমি কি করবা? দেখো ভাইয়া, এই যে তরলের একটা তল আছে না এবং কঠিনের একটা তল আছে না, এই কঠিন আর তরলের একটা কন্টাক্ট পয়েন্ট আছে না, এইটাকে বলে স্পর্শ বিন্দু। এই যে এটা হলো তরলের তল, এটা হচ্ছে কঠিনের তল, এদের মধ্যে আছে হচ্ছে একটা স্পর্শ বিন্দু। পাইছো স্পর্শ বিন্দু? এখন এই স্পর্শ বিন্দুটা থেকে তুমি কি করবা জানো? এই স্পর্শ বিন্দুটা থেকে তুমি একটা স্পর্শক আঁকবা। তুমি একটা স্পর্শক আঁকবা। কোথায় স্পর্শক আঁকবা? এই তরলের তলে তুমি একটা স্পর্শক আঁকবা, একটা স্পর্শক আঁকবা। এই যে এরকম একটা স্পর্শক ধরো আঁকছো। তো এই স্পর্শকটা বলতো কঠিনের সাথে দুইটা কোণ উৎপন্ন করছে, একটা হলো এই দিকে আর একটা হলো এই দিকে। সো স্পর্শ বিন্দু থেকে বক্রতরল তলে অঙ্কিত স্পর্শক তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় স্পর্শকোণ। তাকে বলা হয় স্পর্শকোণ। পরের পেজে সুন্দর করে লেখা আছে, আগে জিনিসগুলো একটু বুঝো। সো সংজ্ঞাটা কি দেখো? সংজ্ঞাটা হচ্ছে যে দেখো আমরা কিন্তু দেখি ধরো একটা পানির ফোঁটা যদি মেঝেতে পড়ে, টাইলসের উপরে পড়ে, তাহলে কিন্তু সেটা ধরো এইরকম হয়ে যায়। কিন্তু বলতো পানির ফোঁটা একটা ধরো থার্মোমিটার ভেঙে গেছে, সে থার্মোমিটার ভাঙলে পারদগুলা যে বের হয়ে আসে, সেই পারদগুলা কি মেঝের ওপরে এরকম পানির মতন করে থাকে, নাকি একটু গোল গোল হয়ে থাকে, একদম রাউন্ড রাউন্ড এরকম গোল গোল হয়ে থাকে না? এরকম গোল্লা গোল্লা হয়ে থাকে না? পুরো প্রায় এরকম গোল্লা গোল্লা হয়ে থাকে না? তাহলে এইখানে আমাদের মূলত এই কঠিনের সাথে তরলের সারফেসটা কত ডিগ্রি কোণ করে আছে, এইটার উপরে ভিত্তি করে আমরা এই স্পর্শকোণটাকে ডিফাইন করি। যেমন দেখো যে আমাদের, আচ্ছা আমাদের না এখানে লাইভটা কেটে গেছিল, বুঝছো? তোমরা লাগলে ফেসবুকেও আসতে পারো, তোমরা লাগলে ফেসবুকে আসতে পারো, ঠিক আছে? লাগলে ফেসবুকে আসতে পারো। যারা হচ্ছে ওয়েব অ্যাপে আসছো, ভেরি গুড। আর যে কোনো একটাতে থাকো বাবা, অসুবিধা নেই, একটা হলেই হলো। সো খেয়াল করো, এখানে আমরা যেটা বললাম যে দেখো তরলের সাথে কঠিনের একটা স্পর্শ বিন্দু আছে। এই যে দেখো তরলের সাথে কঠিনের একটা স্পর্শ বিন্দু আছে। এই স্পর্শ বিন্দু থেকে তুমি কি করবা? বক্র তরল তলে একটা স্পর্শক আঁকবা। আঁকলা স্পর্শক। এখন দেখো এই অঙ্কিত স্পর্শকটা দুইটা কোণ তৈরি করে কঠিনের সাথে, একটা উৎপন্ন করে এই পাশে আর একটা উৎপন্ন করে এই পাশে। তো আমরা এই স্পর্শকটা কঠিনের সাথে তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণটা উৎপন্ন করে এই কোণটাকে আমরা বলছি স্পর্শকোণ। এই কোণটাকে আমরা বলছি স্পর্শকোণ। এখন খেয়াল করো, এখানকার স্পর্শকোণটা কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, এটা সূক্ষ্মকোণ। আর এখানকার থিটাটা কিন্তু দেখো 90 ডিগ্রির চেয়ে বড়। তো যখন এই থিটাটা 90-র চেয়ে বড় হয়, তখন আমরা বলি যে এই তরলটা
এই তরলটা তলকে ভেজায় না, এই তরলটা তলকে ভেজাবে না। অর্থাৎ পারদ যদি এখান থেকে গড়ায় চলে যায় তারপরেও এই তলটা কিন্তু শুকনা থাকবে, কোনো পারদ এখানে লেগে থাকবে না। অন্যদিকে এইরকম টাইপের যে তরলগুলো আছে সেই তরল কিন্তু তলকে ভেজায়, এই ধরনের তরলগুলা তলকে ভেজায়। যেমন ধরো এই যে আমার কাছে ইসাক স্যারের একটা বই আছে, আমি যদি এটার উপরে একটা পানির ফোঁটা ফেলি, পানির ফোঁটাটা রাখার পরে যদি আমি এটাকে গড়ায় পড়ে যেতে দেই, সাই সাই করে এটা গড়ায় পড়ে যাবে। তো যখন গড়ায় পড়ে যাবে তখন বলো তো ওই রাস্তা বরাবর আমি যদি একটু হাত দেই তাহলে কি দেখবো, যে ওই রাস্তাটা ভিজে গেছে না? অর্থাৎ তরল ওই পানির ফোঁটাটা কিন্তু এই তলটাকে ভেজায়। ওই পানির ফোঁটাটা যখন এখান দিয়ে গড়ায় পড়ে গেল তখন কিন্তু এটা তলকে ভেজায়। কিন্তু যদি একটা পারদের ফোঁটা এর উপরে রাখা হয় এবং সেটাকে আমি গড়ায় ফেলে দেই তখন কিন্তু আমি দেখবো যে এটা শুকনাই আছে, এটা শুকনাই আছে। এখন কথা হচ্ছে কি কারণে কোনো কোনো তরল সারফেসের সাথে এইরকম অ্যাঙ্গেল করে আর কি কারণে কোনো কোনো তরল সারফেসের সাথে এইরকম অ্যাঙ্গেল করে? সহজ জিনিস দেখো, যখন দেখা যাবে তুমি এমন একটা সারফেসের উপরে তরলটাকে রাখছো যেখানে আমাদের আসঞ্জন বলটা বড়, সংশক্তি বলটা ছোট। যদি আসঞ্জন বল বড় হয় সংশক্তির থেকে, আসঞ্জন মানে কি ছিল? আলাদা আলাদা অণুর মধ্যে আকর্ষণ বল। যদি আসঞ্জন বলটা ভাই বড় হয় এবং সংশক্তি বল যদি ছোট হয়, সংশক্তি বল যদি ছোট হয়, খেয়াল করো আসঞ্জন বলটা কার কার সাথে কোন বল, কার কার সাথে আকর্ষণ বল? আসঞ্জন মানে হচ্ছে এই যে তরল কাঠ, তরল প্লাস কাঠ, আর সংশক্তি হচ্ছে তরল তরল। তো যদি এই তরল তরলের মধ্যে আকর্ষণ বলটা কম হয় কার তুলনায়, তরলের সাথে কঠিনের যে আকর্ষণটা সেটা যদি কারটা দিয়ে কঠিন দেই, কঠিন তরল আর কঠিন, তো তরল এবং কঠিনের মধ্যে যে আকর্ষণ বল এটা যদি বেশি হয় তাহলে কিন্তু আসঞ্জন বল বেশি এবং তখন আমাদের এই তরলটা তলকে ভেজাবে এবং সেই ক্ষেত্রে থিটার মানটা 90 থেকে কম হবে। অন্যদিকে এইটা কখন হবে, এইটা এরকম কাহিনী কখন হবে? যখন দেখা যাবে যে আমাদের তরল তরল যে আকর্ষণ বলটা বা সংশক্তি বলটা যখন বেশি আর আসঞ্জন বলটা যখন কম, তখন কিন্তু এরকম একটা ফর্ম তারা তৈরি করবে। তাহলে সংশক্তি মানে কি? তরল তরল, এখানে তরল তরলের মধ্যে যে আকর্ষণ বল এটা যদি বেশি হয় তরল কঠিনের তুলনায় তাহলে কিন্তু এটা এরকম একটা ফর্ম তৈরি করবে, সেক্ষেত্রে তরলটা তলকে ভেজাবে না। বুঝছো? ঠিক আছে, ডান, ওকে। এখানে দেখো অনেকগুলা ছবি টবি দেওয়া আছে, এতক্ষণ যা বললাম সেগুলাই সব এখানে লেখা, সুন্দর করে গুছায় লেখা আছে। তাহলে দেখো বইয়ের সংজ্ঞাটা আমরা একটু রিডিং পড়ি, দেখি কি বলছে বইয়ের সংজ্ঞাটা। কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু থেকে, তার মানে কি দেখো, এই যে এটা হলো কঠিন, এটা হলো তরল, কঠিন আর তরলের স্পর্শ বিন্দু হচ্ছে এই জায়গাটা। কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, এই যে দেখো বক্র তরল তল কোনটা, এইটা, এই যে বক্র তরল তলে অঙ্কিত যে স্পর্শক, স্পর্শকটা কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে, দেখো এই যে কোণ উৎপন্ন যে কোনো একটা নিলেই হবে না, কারণ দুইটা কোণ উৎপন্ন করে কঠিনের সাথে। সো তরলের ভিতরে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন এবং তরলের মধ্যকার স্পর্শকোণ বলে। ঠিক আছে, এই যে দেখো এখানে যা যা বলছি সব সামারি করে লেখা আছে, যে থিটার মান, এই যে থিটা সি মানে কন্টাক্ট অ্যাঙ্গেল, এটার মান যখন 90 ডিগ্রির চেয়ে ছোট তখন বলা হচ্ছে লিকুইড ওয়েটস দ্য সারফেস, অর্থাৎ লিকুইডটা সারফেসটাকে ভেজাবে যখন থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট। আর যখন থিটার মানটা এই যে 90-তে বড় 180-তে ছোট তখন লিকুইড ডাজ নট ওয়েট দ্য সারফেস, অর্থাৎ যখন এই যে দেখো এই যে বক্র, এই যে কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে তরল এবং কঠিনের স্পর্শকোণ বলে। তাহলে এই যে কোণটা, এই দেখো এই কোণটা কিন্তু 90-তে বড়, এই ক্ষেত্রে বলা হচ্ছে লিকুইড ডাজ নট ওয়েট দ্য সারফেস। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে সংজ্ঞাটা মুখস্থ বলতে পারবা? সংজ্ঞাটাকে মুখস্থ বলতে পারবা? বুঝে বুঝে করলে কোনো সমস্যা নেই। দেখো কি বললাম,
কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে, কোত্থেকে? স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে কঠিন এবং তরলের মধ্যবর্তী স্পর্শকোণ বলে। তাহলে আমার সাথে সাথে একবার বলো, আর সাথে সাথে একবার বলো, কঠিন এবং তরলের স্পর্শবিন্দু, এই যে, কারণ স্পর্শক আঁকার জন্য তো স্পর্শবিন্দু লাগবে। সো কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে কোথায় স্পর্শক আঁকবা? তরল তল। তরল তলটা কেমন? বক্র। সো কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের ভিতরে, কঠিনের সাথে এবং তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে স্পর্শকোণ। এই যে, কঠিন এবং তরল স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে কঠিন এবং তরলের মধ্যকার স্পর্শকোণ বলে। ভাইয়া জীবনে এগুলো মুখস্থ করে কিন্তু পারবা না। সো এগুলা পয়েন্ট বাই পয়েন্ট আগে নিজে বুঝলা, এবার বোঝার পরে কি করবা, বইটই বন্ধ করে একদম নিজের মতন করে জিনিসটা ড্র করে একবার দুইবার বলবা। তোমাদের বলছিলাম না অ্যাক্টিভ রিকলিং এর কথা, সো এখানেও সেম সেই একই কাহিনী। ধরো বই বন্ধ করে তারপর রিভিশন, বই দেখে দেখে কখনো রিভিশন না, বই দেখে রিভিশন দেওয়া না পড়া একই কথা। সো বই বন্ধ করে তারপরে রিভিশন দাও, তারপরে মনে করার চেষ্টা করো কি কি পড়ছিলা, তাইলে দেখবো মাথার মধ্যে থাকবে, নাহলে কিন্তু থাকবে না। আচ্ছা, এখন খেয়াল করো এখানেও একই কাহিনী, যে আমাদের যখন আমরা ধরো একটা কাচের পাত্রের মধ্যে ধরো কিছু পরিমাণ পানিকে নিলাম, তুমি দেখবা যে পানিটা এই কঠিনের সাথে বা গ্লাসের সাথে একটু কেমন এইরকম একটা ফর্ম করে আছে। আর যদি মার্কারি হয়, পারদ হয়, তাহলে দেখবা পারদটা কিন্তু এইরকম একটা শেপ, এইরকম একটা ফর্ম তৈরি করে আছে, এইরকম একটা ফর্ম তৈরি করে আছে। এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে এই আসঞ্জন বল এবং ওই সংশক্তি বল। যেমন দেখো পানির সাথে পানির অণুর যে সংশক্তি বল এটা কিন্তু কম, পানির সাথে বরং কাচের যে আসঞ্জন বল এটা বেশি। সো এটা বেশি হওয়ার কারণে কি হলো, এই যে কাচ সংলগ্ন যে পানিগুলো আছে এরা দেখো কাচের দিকে কেমন ভাবে হেলে গেল, এরা দেখো কাচের দিকে কেমন ভাবে হেলে গেল। অন্যদিকে মার্কারির কিন্তু নিজেদের অণুর মধ্যে আকর্ষণ বলটা বেশি, এই কারণে দেখো কাচ সংলগ্ন যে অণুগুলো আছে তাদের থেকে ওই অণুগুলা প্রিফার করলো যে নিজেদের অণুর সাথে আকর্ষণটা যাতে বেশি হয়। সো নিজেদের অণুর সাথে আকর্ষণ বেশি হওয়ার কারণে দেখো এটা চাপ খেয়ে এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, এটাও দেখো চাপ খেয়ে এদিকে চলে গেছে। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো তো এইখানে তাহলে আমাদের স্পর্শকোণটা কি হবে বলো তো? একই কাহিনী, এখানেও দেখো তো স্পর্শকোণটা কেন এইটা, কঠিন এবং তরলের যে স্পর্শবিন্দু সেখান থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে। আমি এটাও বলতে পারতাম এটাও তো কঠিনের সাথে, হ্যাঁ, কিন্তু এটা তরলের ভিতরে না। সো কঠিনের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে স্পর্শকোণ। এখানেও দেখো কঠিন, এটা কঠিন এবং তরল, এই যেটা তরল। সো কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিনের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে স্পর্শকোণ। ক্লিয়ার? তাইলে স্পর্শকোণ 100% ক্লিয়ার? বলো 100% ক্লিয়ার কিনা? ঠিক আছে, সো আমরা এইবার আসো যে টপিকের মধ্যে যাব সেটা হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারিটি। ক্যাপিলারিটির প্রভাব আসলে অনেক বেশি, বিশেষ করে তোমরা দেখবা প্ল্যান্ট যেগুলো আছে, মানে গাছপালা যেগুলো আছে, সেগুলা যে আমরা বলি যে গাছপালা হচ্ছে মাটি থেকে পানি শোষণ করে বা হচ্ছে মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে। তো ভাই দেখো, এই যে যদি গাছপালা তারা যদি পানিটা ওই পাতা পর্যন্ত নিয়ে যেতে চায়, পানিটা যদি একদম গাছের মাথায় পর্যন্ত নিয়ে যেতে চায়, তাহলে কি পানিটাকে মহাকর্ষের বিপরীতে উপরের দিকে উঠতে হচ্ছে না? অভিকর্ষ বল নিচের দিকে, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে ওই পানিগুলোকে উপরের দিকে উঠতে হচ্ছে না? তো এখন কথা হচ্ছে যে পানিগুলা যদি উপরের দিকে উঠে, গাছের তো নিজের কোনো পাম্প নাই। আমরা যখন বাসা বাড়িতে ধরো একদম ছাদের উপরে যেই ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কে যখন পানি তুলতে যাই তখন নিচের দিকে পাম্প ছাড়া লাগে। সো পাম্পে ফলে দেখা যায় পাইপ দিয়ে আস্তে আস্তে পানি উপরের দিকে উঠছে। এখন কথা হচ্ছে গাছের ক্ষেত্রে তো এরকম কোনো পাম্প নাই যে গাছ পাম্প ব্যবহার করে পানিগুলাকে গাছের শীর্ষবিন্দুতে পৌঁছাচ্ছে বা পাতায় পাতায় পৌঁছাচ্ছে, এটা তো সম্ভব না। তাহলে গাছ আসলে কি প্রক্রিয়ায় এই পানিগুলাকে বা পুষ্টিগুলাকে, মাটির যত পুষ্টিগুণ আছে সেগুলাকে কিভাবে করে পাতায় পাতায় পৌঁছায়? সো এটার মেইন কারণ হচ্ছে কৈশিকতা, এবং এগুলার মধ্যেই কিন্তু আমাদের ওই যে আসঞ্জন বল, সংশক্তি বল যেগুলো পড়লাম সেগুলোর বিশাল বড় ভূমিকা আছে। ঠিক আছে, তো
তো দেখো আমরা এখন দেখো কৈশিকতার ক্ষেত্রে আগে ফেনোমেনাটা কি সেটা আগে বলি, তারপরে কারণ সমীকরণ এগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে আসবো। সো খেয়াল করো, এখানে মনে করো পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি আছে। তুমি দেখবা, এটা তোমরা কি কেমিস্ট্রি ল্যাব অলরেডি করছো কিনা কোনো কোনো জায়গায়, তোমাদের ওই যে টাইট্রেশন কি করানো হয়েছে? না করানো হলেও কোনো সমস্যা নেই, কেমিস্ট্রি ল্যাবে টাইট্রেশন করছো তোমরা কখনো এখনো পর্যন্ত? এগুলা থেকে সিকিউ আসবে, কিন্তু এগুলা থেকে সিকিউ আসবে। টাইট্রেশন কি করছো তোমরা? মনে হয় করো নাই এখনো টাইট্রেশন কেমিস্ট্রিতে ল্যাবের মধ্যে কখনো করছো? না, মনে হয় করা হয় নাই। আচ্ছা থাক। সো খেয়াল করো, আমরা আগে নর্মাল ফেনোমেনাটা কি হয় সেটা আগে দেখি। দেখো জিনিসটার নাম হচ্ছে কৈশিকতা। কৈশিকতা, এটার নামটা আসলে কেমনে আসলো? এই যে ছোট্ট ছোট্ট নল, চিকন চিকন নল, এই চিকন চিকন নলগুলার একটা সুন্দর নাম আছে, এটাকে বলে কৈশিক নল। এটাকে বলে কৈশিক নল। ভাইয়া কৈশিক নল, এটাকে কেন কৈশিক নল বলা হয়? এই চিকন চিকন নলগুলাকে কেন কৈশিক নল বলা হয়? নামটা আসলো কোত্থেকে? দেখো নামটা আসছে মূলত কেশ থেকে। কেশ, কেশ মানে কি? চুল। তো এই যে নলগুলা, এই নলগুলার যে থিকনেস, এটা একদম চুলের মতন, মানে তুলনা করা হয় চুলের সাথে। তো এগুলা কিন্তু খুবই অল্প থিকনেস সম্পন্ন, অল্প পুরুত্ব সম্পন্ন এক একটা নল, এগুলাকে এই জন্য বলা হচ্ছে কৈশিক নল। সো দেখা যায় তুমি যখন তরলের মধ্যে একটা কৈশিক নলকে ডিপ করে দিবা, একটা কৈশিক নলকে চুবাই দিবা, তখন দেখা যাবে যে তরলটা বা পানিটা ওই নল বরাবর বেয়ে 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 উপরের দিকে উঠে। এবং এই নলের পুরুত্ব যত বেশি হয়, নলটা যত মোটা হয়, তত কম হাইট পর্যন্ত পানি ওঠে। দেখো এখানে এটা যত মোটা তত কিন্তু হাইটটা কমে গেছে, আরো যত মোটা তত কিন্তু হাইটটা কমে গেছে। তো এই যে ঘটনাটা, এই যে ফেনোমেনাটা, এই ঘটনাটাকে বলা হয় যে তরলের কৈশিকতা। তরলের একটা কৈশিকতা ধর্ম আছে। তো এখন এটা কেন হয় সেগুলোই আমরা আসবো। তার আগে তোমরা অনেকে হয়তো বা এটাকে ওই টরিসেলির পরীক্ষার সাথে হয়তো মিলাই ফেলতে পারো, এই জন্য আমি একটু সাবধান করি। তোমরা কি বাচ্চাকালে টরিসেলির পরীক্ষা পড়ছিলা না? টরিসেলির পরীক্ষা কি কাজে ব্যবহার হতো যদি একটু মনে করে দেখো। দেখো টরিসেলির পরীক্ষাটা আমরা ব্যবহার করতাম মূলত বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার কাজে। এবং সেখানেও ছিল এরকম যে হ্যাঁ, কিছু পরিমাণ পারদ সেটা নল বেয়ে উপরের দিকে উঠে যায়। তো সেটার কারণটা কি ছিল? সেখানে যেটা ছিল যে ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা পারদের পাত্র, সেখানে আমি একটা নলকে এখানে বসাই, কিন্তু নলের উপর দিকটা কিন্তু ঢাকা থাকে এবং এর ভিতরটা থাকে পুরাপুরি বায়ু শূন্য। তো যখন এদিক থেকে বায়ুমণ্ডল চাপ দেয় আর এই পাশে কোনো বায়ু নাই, তখন কি হয়? এখান থেকে দেখা যায় আস্তে 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 কিন্তু নল বরাবর বেয়ে 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 পারদটা উপরের দিকে উঠতে থাকে। এবং এই পারদটার যে হাইটটা, পারদ যত উপরে উঠতে থাকে তত তো এটা এই সারফেসের উপরে একই পরিমাণ চাপ দেয়। তো যখন এটা একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যায়, তার মানে কিন্তু এই বাইরের চাপ আর ভিতরের চাপ পরস্পর সমান। তো যখন এই চাপটা সমান হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখি যে হ্যাঁ, এটা 76 সেন্টিমিটার পারদ চাপ। 76 সেন্টিমিটার যে পারদ চাপ, অর্থাৎ এটা যে এইচ রোজিটা তৈরি করে, এইটুকু তরল বা এইটুকু পারদ যে এইচ রোজি তৈরি করে, যে চাপটা এখানে তৈরি করে, সেটাই কিন্তু বায়ুমণ্ডলের চাপের সমান। সো এর জন্য আমরা বলি যে হ্যাঁ, 76 সেন্টিমিটার পারদ চাপ এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান। সো এইটার সাথে কিন্তু এইটার বড় একটা পার্থক্য খেয়াল করো। এখানে কিন্তু এটা বায়ুশূন্য নল ছিল, উপরটা ঢাকা ছিল, বায়ুশূন্য নল ছিল। এইখানে কিন্তু কোনোটাই বায়ুশূন্য নল না, এটা ছিল টরিসেলের পরীক্ষা। এখানে কিন্তু কোনোটা বায়ুশূন্য নল না, এখানে একটা চিকন নল, একটা পাতলা নল, সেইটা আমরা জাস্ট ভিতর দিয়ে ঢুকাই দিছি। উপরে কিন্তু কোনো আবদ্ধ অবস্থা না, উপরটা পুরাটাই খোলা, পুরাটাই খোলা, কিন্তু তারপরেও তরলের উপর দিয়ে উঠে যাচ্ছে। তো এর পিছনে কারণটা কি সেটা আমরা আগে চলো একটু এক্সপ্লেন করি। সেইটা আগে চলো আমরা একটু এক্সপ্লেন করি। তার আগে এই ছবিটা দেখো, এই যে কৈশিকতার জন্য কি ক্যাপিলারি অ্যাকশনের কারণে কিন্তু এই যে তোমরা হয়তো কিছু টিস্যুর নাম পড়ছো, জাইলেম টিস্যু, আমি ভুল বলে থাকলে বলো। ওই যে জাইলেম টিস্যুগুলোর সাহায্যে এই যে এই কিন্তু তরল কিন্তু এখান থেকে আস্তে 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 উপরের দিকে যেতে থাকে। তোমরা আরেকটা জিনিসও দেখবা, সেটা হচ্ছে ধরো তরলের তুমি কি করলে, একটা টিস্যু পেপার নিলা, হ্যাঁ, একটা টিস্যু পেপার নিলা। তো এই টিস্যু পেপারটার সাথে তুমি যদি একদম টিস্যু পেপারের তলায় পানি দিয়ে একটুখানি ভিজাও, টিস্যু পেপারটাকে যদি পানি দিয়ে একটুখানি ভিজাও, তাহলে দেখবা যে পানিটা কি করতেছে, আস্তে 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 টিস্যু পেপার বেয়ে 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 উপরের দিকে উঠে আসতেছে। তো পানি তো নিচে পড়ার কথা, অভিকর্ষ নিচের দিকে টানতেছে, এটা কেন উপরের দিকে উঠবে? এটা হলো কৈশিকতা।
বুঝতে পারছো আমি কোন ফেনোমেনার কথা বলতেছি? যে একটা টিস্যু পেপার আছে, সেই টিস্যু পেপারটাকে তুমি পানির মধ্যে হালকা একটুখানি চুবালা, কিন্তু চুবানোর পরে দেখবা যতটুকু ভিজছে, যতটুকু তুমি ডুবাইছো খালি ওইটুকুই ভিজে না, আরো বেশি তরল কিন্তু সেখানে ভিজে যায়, আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, ঠিক আছে। সো আমাদের দেখা যাবে কি যে এই ক্যাপিলারি অ্যাকশনের কারণে কিন্তু উপরের দিকে এভাবে করে তরলটা উঠতে থাকে। তো আসলে কেন উঠতে থাকে এইটাই আমরা চলো একটু ব্যাখ্যা করি। সো আমাদের এইখানে আছে হচ্ছে গিয়ে মনে করো একটা পাত্র, এই পাত্রটার মধ্যে আমি কিছু পরিমাণ তরলকে নিলাম, নিছো? ইয়েস, নিছি, নিছি। তো এটা তো খুব চিকন একটা নল, কিন্তু চিকন নল দিলে আসলে বুঝতে একটু টাফ হয়ে যাবে, আমি এই জন্য ইচ্ছা করে একটু মোটা নল নিলাম। আদতেও এত মোটা নল কিন্তু না এটা, ঠিক আছে, আদতেও এত মোটা নল না, আমি জাস্ট আপাতত বোঝার সুবিধার জন্য একটু মোটা নল নিলাম। এই পাশটা ফাঁকা, এখান দিয়ে তো তরল ঢুকবে, আর এখানেও আসলে ফাঁকা, এইটাও আসলে ফাঁকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই জায়গায় পুরাটাই হচ্ছে আমাদের তরল, এই জায়গাতে পুরাটাই হচ্ছে কি বলতো, পুরাটাই হচ্ছে গিয়ে তরল, পুরাটাই হচ্ছে লিকুইড। ঠিক আছে, ভালো কথা, বুঝলাম। এখন খেয়াল করো তরলের যে পৃষ্ঠটা, এই তরলের পৃষ্ঠ কিন্তু একদম এরকম ফ্ল্যাট অবস্থায় থাকবে না। কেন থাকবে না? কারণ তরলের সাথে কাচের যে আসঞ্জন বল, এটা বেশি হওয়ার কারণে, মানে তাদের সংশক্তি বলের থেকে আসঞ্জন বল বেশি হওয়ার কারণে দেখা যাবে যে এই সারফেসটা, দেখো ভাইয়া, দেখো ভাইয়া, এই সারফেসটা এইরকম ভাবে বেঁকে যাবে, সারফেসটা এইরকম ভাবে বেঁকে যাবে, যেমনটা তুমি এখানে দেখেছো, এই যে যেমনটা তুমি এখানে দেখেছো যে তরলের সারফেস কিন্তু এইরকম একটা কনকেভ শেপ তৈরি করে, একটা অবতল একটা শেপ তৈরি করে। কেন? কারণ এখানকার কঠিনের সাথে ওর যে আসঞ্জন বল, সেটা নিজের সংশক্তি বলের তুলনায় বেশি, তাই এটা তরলের মানে কাচের গায়ে বেশি স্টিকি হয়ে থাকে, কাচের গায়ে লেগে থাকে বেশি। এবার লেগে থাকলো, তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছে বলতো, এই অবস্থাতে তরলের যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াটা কি আগের তুলনায় একটু বেড়ে গেল না বলতো? কেন বাড়লো? কারণ দেখো উপর, এটা তো একটা সিলিন্ডার আকৃতির নল, এইটা একটা সিলিন্ডার আকৃতির নল। একটা জিনিস একটু দেখো তো ভাইয়া, যখন আমাদের ধরো তরলের সারফেসটা ঠিক একদম মনে করো ফ্ল্যাট হয়ে আছে, তরলের সারফেসটা মনে করো একেবারে এরকম ফ্ল্যাট হয়ে আছে, তো এইটার ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাকে কি বলতে পারো যে এইটার সারফেস এরিয়া কত হবে? দেখি কমেন্টে জানাও তো, এইটার সারফেস এরিয়া কত হবে, ওই পৃষ্ঠটার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত হবে বলতে পারো? পৃষ্ঠটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে বলতে পারো? হ্যাঁ, এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ও, এটা কি ফ্লোয়েম টিস্যুর জন্য হয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, যাই হোক, যে টিস্যুর জন্যই হয় হলে হবে। সাইকেল 5 এটা হচ্ছে সম্ভবত ঈদের পরেই শুরু হবে, কারণ ঈদের আগে যতদিন ক্লাস আছে আমি এই চ্যাপ্টার দেখি একদম মানে বোর্ড স্ট্যান্ডার্ড পর্যন্ত শেষ করে দিয়ে যাবো আর কি। তারপরে হয়তো ইয়ার পরে, ঈদের পরে আমি হচ্ছে ধরো অ্যাডভান্স যে টপিকগুলো আছে সেগুলো সলভ করতে যাবো আর কি। এই 4πr² কে বলে রে প্রীতম? ঘুষি মারবো একটা। শুধু পাই আর স্কোয়ার, শুধু পাই আর স্কোয়ার, কারণ কি এইটা তো একটা ফ্ল্যাট তল, বলছি ফ্ল্যাট তল, তাইলে এটা যদি তুমি উপর থেকে দেখো, টপ ভিউ দেখো, টপ ভিউ কেমন দেখবা? এরকম দেখবা না, এইরকম দেখবা না ভাইয়া, দেখো তো এরকম দেখবা না, এই যে এটাই হচ্ছে সে তরলের সারফেস, যেটা উপর থেকে দেখতেছো, তো এটা তো সিম্পল বৃত্তের ক্ষেত্রফল, তো এটা কত হবে তখন? এ সমান সমান পাই আর স্কোয়ার হবে, সিম্পল পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার হবে। আচ্ছা হ্যাঁ, এটা থেকেও সিকিউ দিবে, এটা থেকেও সিকিউ দিতে পারে ভাইয়া, বলা যায় না। দেখো এইবার খেয়াল করো, যখন এই কার্ভটা এরকম বাঁকায় গেল, বুঝছো, যখন দাঁড়াও তো আমি দেখি বাটি পাই কেন, আবির দেখো তো একটা বাটি পাও কিনা, এরকম শেপের একটা বাটি পাও কিনা একটু দেখো তো, তলাটা এরকম, দেখি বাটি, বাটি থাকলে খুব ভালো হবে। যাই হোক, সো খেয়াল করো, যদি আমরা
এইটা যখন এরকম বাঁকায় গেছে ভাইয়া, এই বাঁকায় যাওয়া মানে কি জানো? বাঁকায় যাওয়া মানে কি জানো? বাঁকায় যাওয়া মানে হচ্ছে এই যে দেখো, এই সেরা, সাবাস বেটা, সাবাস, এর থেকে ভালো বাটি আর হয় না, সাবাস। তো দেখো যদি আমরা এটা, এই যে দেখো এইরকম যদি আমাদের তলটা হয়ে যায়, তাহলে মূলত বলতো এখন পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা এরকম হবে না? কারণ পানি যদি, আমি তো এখানে 2D ছবিটা দেখাইছি ভাইয়া, একটু অন্তর দিয়ে দেখো, আমি তো এখানে 2D ছবিটা দেখাইছি। সো এটাকে যদি তুমি একটু পার্সপেক্টিভ থেকে দেখো, তাইলে কিন্তু দেখো এই যে লিকুইডটা, লিকুইড তো এই পাশে সব জায়গায় লিকুইড, এই পাশে পুরাটা জায়গা জুড়েই তো আসলে লিকুইড আছে, লিকুইডটা আছে পুরাটা জায়গা জুড়েই তো লিকুইডটা আছে, তাই না? সো আমাদের যখন এটা একটু কার্ভ হয়ে গেল, এরকম একটু বাঁকায় গেল, তখন কিন্তু এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা কি আর পাই আর স্কোয়ার আছে? আমার আগে এটা বলো, এটা কি আর পাই আর স্কোয়ার আছে? যেমন ধরো এই যে বাটিটা, এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই ধরো এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের কাচের যেই পোর্শনটা সেটা। সো কাচের সাথে এটা কেমন ফর্ম তৈরি করছে দেখো, এটা হচ্ছে কাচ, কাচটা, আর এই যে বাটিটা ঠিক এইরকম, এই যে সারফেসটা দেখতেছো, এই সারফেস বরাবর পানিগুলো উঠে গেছে, এই সারফেস বরাবর পানিটা একদম এই কাচের গায়ে লেগে আছে, সারফেস বরাবর কাচের গায়ে লেগে আছে। এখন উপর থেকে যদি দেখো, তাহলে এই পানির পৃষ্ঠটা, পানির পৃষ্ঠটা কি আসলে এই বাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান না? ভিতরের এই বাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান না? বলো তো, বুঝতে পারছো? এইটুকু আগে বুঝছো কিনা আগে বলো, এইটুকু বুঝছো কিনা আগে বলো। তাইলে খেয়াল করো, আমাদের বলতো এই বাটির যে ক্ষেত্রফল, এই বাটির ভিতরে, এটা তো একটা, এভাবে চিন্তা করা যায় না যে এটা সম্পূর্ণ একটা গোলক ছিল, সেই গোলকটা আমি অর্ধেক করছি। তাহলে গোলকটা যদি অর্ধেক করা হয়, তাহলে বলতো গোলকটা যদি অর্ধেক করা হয়, তাহলে এর ভিতরকার তরলের যে ক্ষেত্রফল, সেই তরলের ক্ষেত্রফলটা কত? গোলক পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr²। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো, পুরা গোলক তো আমার কাছে নাই, আমার কাছে তো আছে বাটি, অর্ধগোলক। তাহলে অর্ধগোলক থাকলে এখন তাহলে ক্ষেত্রফল কত? 4πr² অর্ধেক না? অর্ধেক মানে কত? 2πr²। তাহলে খেয়াল করছো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু আগের থেকে বেড়ে গেছে। যখন ফ্ল্যাট থাকবে তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল জাস্ট πr², আর যখন ওই যে আসঞ্জন বলের প্রভাবে পানিটা একটু ওইদিকে হেলে যাবে, তখন কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2πr²। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেড়ে যায়, তরল কি এটা সহ্য করবে? সারফেস টেনশন কি চায়? সারফেস টেনশন কি চায়? যে না, ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফলটাকে কমাতে হবে। ক্ষেত্রফল বেশি কিন্তু সারফেস টেনশন মানবে না, যে না না, তরলের পৃষ্ঠে বেশি সংখ্যক অণু। এরা কি চায়? এরা তো সারফেস এরিয়াটাকে মিনিমাম করতে চায়। তাহলে এই মিনিমাম করার জন্য এরা কি করবে? এরা তখন এই তরলের ভিতর থেকে আরো কিছু পানি অণুকে উপর পর্যন্ত নিয়ে এসে তরল সারফেসটাকে আবার এরকম ফ্ল্যাট করার চেষ্টা করবে, আবার এরকম ফ্ল্যাট করার চেষ্টা করবে। এখন বলো তো, আবার যখন ফ্ল্যাট করার চিন্তা করলো, আবার যখন ফ্ল্যাট করে ফেলার চিন্তা করলো, সোজা ফ্ল্যাট করার চিন্তা করলো, তখন বলো তো আবারও তো আসঞ্জন বল আছে। তাহলে আসঞ্জন বলের প্রভাবে দেখা যাবে আবার এই সারফেসটা এরকম হয়ে যাবে, আবার সারফেসটা এরকম হয়ে যাবে, আবারও ক্ষেত্রফল বেড়ে গেল। তাহলে ক্ষেত্রফল বেড়ে গেলে সারফেস টেনশন কি করতে চাইবে? সারফেস এরিয়াটাকে কমাতে চাইবে। এই যে সারফেস এরিয়াটাকে মিনিমাম করতে চাইলো, সারফেস এরিয়াটাকে মিনিমাম করতে চাইলো। এরপরে আবার কি হবে? একইভাবে তারপরে আবার ওই পৃষ্ঠটানের, আবার সেই আসঞ্জন বলের প্রভাবে এটা আবার উপরের দিকে উঠে যাবে, পৃষ্ঠটানের প্রভাবে এটা সাইডটা আবার উপরের দিকে এরকম একটা বাটি হয়ে যাবে। সো বাটি হয়ে গেলে তরল কি করবে? আবার কিছু পরিমাণ তরলকে উপরের দিকে টেনে এই সারফেস এরিয়াটাকে মিনিমাম করার চেষ্টা করবে। তার মানে দেখো তো, উপরের দিকে পানিটা আসলে তুলছে কে? উপরের দিকে পানিটা তোলার জন্য কে দায়ী? কে দায়ী বলো তো? উপরের দিকে পানিটা তোলার জন্য কে দায়ী? পৃষ্ঠ টান দায়ী না? এখন পৃষ্ঠ টান তো একটা বল ভাই, এরও তো একটা সহ্য সীমা আছে ভাই। পৃষ্ঠ টান ধরো বললাম 10 নিউটন,
তাহলে ও কি 50 নিউটন পানিকে উপরে তুলতে পারবে নাকি? ওর যদি পৃষ্ঠটানের মান যদি হয় 10 নিউটন, ও হাইয়েস্ট 10 নিউটন ওজনের পানিকে উঠাতে পারবে উপরের দিকে। পৃষ্ঠটান তো একটা বল, তাহলে এখানে তো পৃষ্ঠটানের জন্য এক্সট্রা পানিকে উপরে তুলতেছে, এক্সট্রা পানিকে উপরে তুলতেছে, এক্সট্রা পানিকে উপরের দিকে তুলছে। তাহলে পৃষ্ঠটানের তো একটা লিমিট আছে। তো যখন ওইটা সর্বোচ্চ সীমায় চলে যাবে, পৃষ্ঠটানের মান মনে করো 10 নিউটন, তাহলে ও তো হাইয়েস্ট 10 নিউটন পর্যন্ত ওজন ক্যারি করতে পারবে পানির। তো এরকম করে উপরের দিকে উঠতে 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 মনে করো একটা পয়েন্টে গিয়ে দেখা গেল যে তরলের সারফেসটা এইরকম হয়ে গেছে ঠিকই, কিন্তু এইবার আর পানিটা সোজা হচ্ছে না। কেন সোজা হচ্ছে না? কারণ ওই যে বললাম পৃষ্ঠটার তো ভাই একটা সহ্য সীমা আছে। ও তো এর থেকে বেশি তরলকে আর উপরে তুলতে পারবে না, ওর তো একটা সহ্য সীমা আছে। তাহলে এইখানে যাওয়ার পরে দেখা গেল আর কোনো সারফেসে সে পানি আর উঠাতে পারতেছে না, এই জায়গাতে গিয়ে এটা স্থির হয়ে গেছে, সেটা স্থির হয়ে গেছে। এইরকম অবস্থাতে দেখো আমরা একটা সমীকরণ ডেভেলপ করব, এবং সেই সমীকরণ থেকে আমরা বের করতে পারবো যে তরলটা আসলে কতটুকু পর্যন্ত উপরের দিকে উঠবে। এইটার সমীকরণটা আমরা এখন বের করতে চাই। কথা বুঝছো? এইটার সমীকরণটা কি হবে, এইটাই আমরা এখন বের করতে চাই। তাহলে খেয়াল করো, ও আচ্ছা, এটা এখানে থাকলে ভালো হতো, এইটুকু থাকুক, বাটিটা থাকুক। বাটিটা আঁকা সুন্দর হয়েছে, সচরাচর এত সুন্দর বাটি আমি আঁকি না, তুই বাটিটা আমার সামনে কাজে লাগবে। দেখো, সো এইখানে আমাদের খেয়াল করো যে মূলত তাহলে কি পৃষ্ঠটানটা কিন্তু এই ওজনটাকে সাপোর্ট করে রাখছে, তাই না? এই পৃষ্ঠটানটা কিন্তু এই ওজনটাকে সাপোর্ট করে রাখছে। ভালো কথা। তাহলে দেখো আমাদের এখানে সবার আগে একটু ক্যালকুলেট করি তো যে কতটুকু ওজনের পানি এখানে ধারণ করা হয়েছে, কতটুকু ওজনের আছে। তো আগের ছবিতে আছে না? হ্যাঁ আছে। আমি এই হিজিবিজিগুলো মুছে দিলাম। হ্যাঁ, এই যে দাঁড়াও, এইখানে আমাদের যে হিজিবিজিগুলো আছে এগুলাকে আমি একটু মুছে দিচ্ছি। তো কতটুকু তরলকে আসলে উপরের দিকে তোলা হয়েছে, এতখানি তরল কিন্তু উপরের দিকে উঠছে। এই যে এই ছোট ছোট চিপার দিকেও কিছু তরল আছে, এই যে এতখানি তরল কিন্তু উপরের দিকে উঠছে, এতখানি তরল কিন্তু উপরের দিকে উঠেছে। ঠিক আছে, এতখানি তরল উপরের দিকে উঠছে, ফাইন, ঠিক আছে। এখন বলো তো তাহলে কতটুকু পানি এখানে উপরে উঠছে। আমরা ধরে নিচ্ছি যে এইটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, এবং এই হাইট পর্যন্ত যে এইচটা, এটুকু তো সিলিন্ডার আকৃতির। এই যে দেখো এখান থেকে এই যে এটা এখান থেকে এইটুকু পর্যন্ত যেই পানিটা, এখানে তো সিলিন্ডার ভলিউমের পানি আছে। তাহলে মোট পানির ওজনটা কতটুকু হবে? পানির যে ওজনটা, সেই ওজনটা আসলে কত হবে? পানির ওজন এম সমান আমরা লিখতে পারি রো ইন্টু ভি। আচ্ছা, সো ভি মানে দেখো, ভি মানে আয়তন। এখন কতটুকু আয়তন জুড়ে পানি উপস্থিত, দেখো এইটুকু আয়তন জুড়ে পানি উপস্থিত, এইটুকু আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ। এই যে সিলিন্ডার আকৃতির যে আয়তনটা, সিলিন্ডারের যে আয়তন ভাইয়া, সেইটা পাই আর স্কয়ার এইচ, এইটুকু আয়তন জুড়ে পানি আছে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবং বলতো ঝামেলার জায়গা যেটা ভাই, এই যে সিপায়ে যে কিছু পানি লুকায় আছে, এই পানিটার আয়তন আমি কেমনে বের করবো? এটা তো একটা ভেজাল হয়ে গেল। যে এখানে দেখো কত সুন্দর মতন জিনিসটা ছিল, সুখে শান্তিতে এরা বসবাস করতেছিল, মাঝখান দিয়ে এই চিপার মধ্যে পানি ঢুকে গেছে। কি একটা মুসিবত, এই জায়গার মধ্যে পানি ঢুকে গেছে, এই যে এইটুকু এক্সট্রা জায়গার মধ্যে পানি ঢুকে গেছে, কোনটুকু এক্সট্রা জায়গার মধ্যে? এই যে এই জায়গাগুলোর মধ্যে পানি ঢুকে গেছে। আমি এটা দিয়ে দেখাই, এই যে এইটুকুর মধ্যে দেখো, এইটুকুর মধ্যে পানি উঠে গেছে। তাহলে এই পানিটুকুও তো সেই উপরে উঠছে, তাহলে এই পানিটুকুর মোট আয়তনটা কত, সেই আয়তনটা আমরা বের করতে চাই। তাহলে এটা আমি কেমনে বের করবো? সো আমরা এটাকে একটা কিছু কনসিডারেশন করতেছি যে এটা পুরাটা একটা অর্ধ সুষম গোলক। তাহলে অর্ধগোলক যদি হয়, তাহলে দেখো ভাই এইটুকু হাইট হচ্ছে আর, এবং এইটুকু হাইট হচ্ছে আর। তাহলে আমার তো বের করতে হবে এইটুকু আয়তন কত,
তাহলে এইটুকু আয়তন কত বের করার জন্য আমরা একটা কাজ করি, দেখো প্রথমে আগে পুরাটুক সিলিন্ডারের আয়তনটাকে বের করি, পুরা সিলিন্ডারের আয়তনটা বের করি। সো দেখো তো ভাইয়া, পুরা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে হচ্ছে আর। এই যে দেখো, বুঝছো না? দেখো ভাইয়া, এই পুরা সিলিন্ডারটার আয়তন কত, এই পুরা সিলিন্ডারের আয়তন কত, এই ব্যাসার্ধ আর উচ্চতা আর, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা পুরাটুকুর আয়তন, পুরাটুকুর আয়তন। কিন্তু এই পুরাটুকু আয়তনে তো পানি নাই, পানি বাদ যাবে কতটুকু আয়তন জুড়ে, পানি বাদ যাবে কতটুকু আয়তন জুড়ে, দেখো তো, পানি বাদ যাবে এই অর্ধগোলকের আয়তনের সমান, পাই আর স্কোয়ার আর মানে তো পুরাটুকু ঘনবস্তুটার আয়তন, মাইনাস হবে হচ্ছে 4/3 পাই আর কিউবের অর্ধেক। এইটা কিসের আয়তন? এটা তো পুরা আর ব্যাসার্ধের গোলকের আয়তন, কিন্তু এখানে কতটুকু আয়তন আছে, তার অর্ধেক আয়তন আছে, তাই অর্ধেক আয়তন বাদ দিলাম। তাহলে দেখো কি থাকে, পাই আর কিউব মাইনাস এই যে 2 কাটলে থাকে 2/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব থেকে 2/3 পাই আর কিউব বাদ দিলে থাকে 1/3 পাই আর কিউব। অর্থাৎ এই যে আমি নীল শেডের যে আয়তনটা দিছি, এই নীল শেডের অংশটার আয়তন হচ্ছে 1/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো পাই আর স্কোয়ার এইচ এর সাথে এই পুরো আয়তনটার সাথে এই যে ছোট্ট চিপার যে আয়তনটা, সেই আয়তনটা যদি আমি অ্যাড করি তাহলে আসছে 1/3 পাই আর কিউব। তাহলে এতখানি ওজনকে কিন্তু এই ওজন কেমনে হইলো এটা, সি 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 সি, বয়স হয়ে গেছে তো আসলে। দেখো ওজন ওজন ওজন, তাহলে এতটুকু ওজনকে কিন্তু পৃষ্ঠটানটা উপরের দিকে তুলছিল, পৃষ্ঠটানটা এতখানি ওজনকে উপরের দিকে তুলছিল, তাই না? তাই না? ঠিক আছে, ওকে, গুড। হ্যাঁ ভাই, মাইট দেন, এখানে কেন পানি ঢুকছে? এখন ভাইয়া খেয়াল করো যে পৃষ্ঠটানের ডিরেকশনটা এখন কোন দিকে হবে। দেখো তো পৃষ্ঠটান, এটার মান কি ছিল? পৃষ্ঠটান সমান ছিল টি ইন্টু যতটুকু দৈর্ঘ্যকে তরলটা ভেজায়। তো বলো তো আমাদের এখানে পৃষ্ঠটানটা কোন দিক বরাবর কাজ করছে? দেখো এইখানে পৃষ্ঠটানটা কাজ করতেছে এই পানির উপরে কোন দিকে কাজ করছে? পানির যে সমস্ত অণুগুলা আছে এই অণুগুলা মিলে কিন্তু পানিটাকে এই স্পর্শক বরাবর একটা টান দিবে। পৃষ্ঠটানটা কিন্তু কাজ করছে সবসময় ভাইয়া, পৃষ্ঠটান কার সাথে স্পর্শক থাকে? তরলের সারফেসের সাথে পৃষ্ঠটান স্পর্শক বরাবর কাজ করে না? রাগ করলা? পৃষ্ঠটান সবসময় কোন দিকে কাজ করে বলো? পৃষ্ঠটান সবসময় কোন দিকে কাজ করে? তরলের যে সারফেস, সেই সারফেসের সাথে স্পর্শক বরাবর অলওয়েজ পৃষ্ঠটান কাজ করে না? ইয়েস। তাহলে খেয়াল করো এখানেও কিন্তু একদম দেখো এই যে সারফেসটা, এই সারফেস বরাবর কিন্তু পৃষ্ঠটানটা কাজ করছে। ঠিক আছে, কেন এটা বাইরের দিকে? কারণ পানিটাতে তোলার জন্য কি ভিতরের দিকে টান বল দিছে নাকি? টান বলটা বাইরের দিকে হলেই তো না পানিটা উপরের দিকে উঠবে। যদি বলি যে ভাই এই দিক বরাবর টান বল দিচ্ছে, এই দিকে হইলে কি পানি আর উপরে উঠতো নাকি? পানিকে উপরে উঠানোর জন্য এই টান বলটাই কিন্তু কাজ করছে, পৃষ্ঠ টান বলটা এই দিক বরাবর কাজ করছে। এটা নিয়ে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো পরে আসতেছি। সো খেয়াল করো পৃষ্ঠটানটা কাজ করতেছে একদম স্পর্শক বরাবর, একদম স্পর্শক বরাবর পৃষ্ঠটান কাজ করছে। এবং তুমি কি বলতে পারো এখানে স্পর্শ কোণ কোনটা? এই যে ভাইয়া স্পর্শ কোণ কোনটা? এইটা আমাদের স্পর্শ কোণ না? কারণ এই যে বক্র তরল তলে তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে স্পর্শ কোণ। তাহলে এটা থিটা হলে এটাও কি হবে? এটাও কিন্তু থিটা হবে, এটাও কিন্তু থিটা হবে। এখন আমি তো দেখাচ্ছি তোমাকে 2D ছবি, কিন্তু বলতো আসলে এই যে তরলের তলটা, সেই তলটা বলতো কতটুকু দৈর্ঘ্যকে স্পর্শ করে আছে, এইটা বোঝার জন্য আমার এই ছবিটা লাগবে। দেখো আমি তো দেখাইছি তোমাকে জাস্ট একটা পাশের ছবি ভাইয়া, আমি তো তোমাকে দেখাইছি খালি একটা পাশের ছবি, কিন্তু আসলে বলতো টান বল মানে ওই তরলটা, ওই যে সেরা বাটিটা, সেরা এই যে বাটিটা আছে না, তাহলে এই বাটির যে কিনারটা, এই পুরা কিনারটাই কিন্তু ওই কাচের নলটাকে ভিজায় রাখছে। তাহলে বলো তো এইখানে আমাদের টান বলটা কিন্তু এই অংশের জন্য এই দিকে কাজ করবে, এইখানে আবার এই দিকে কাজ করবে, মানে বাটি বরাবর
দৈর্ঘ্য বরাবর কিন্তু টান বলটা কাজ করবে, যে দৈর্ঘ্য বরাবর পৃষ্ঠ টান বলটা কাজ করবে, দৈর্ঘ্য বরাবর পৃষ্ঠ টান বল, এই যে এই দৈর্ঘ্য বরাবর, এই যে স্পর্শক, এই স্পর্শক বরাবর পৃষ্ঠ টান কাজ করবে, স্পর্শক বরাবর পৃষ্ঠ টান, স্পর্শক বরাবর পৃষ্ঠ টান। কথা বুঝছো? তাহলে বলো তো টোটাল দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য জুড়ে এটা তরলকে ভেজাচ্ছে, কত দৈর্ঘ্য জুড়ে ওই তরলটা কাঁচটাকে ভেজাচ্ছে বলো তো, কত দৈর্ঘ্য জুড়ে? ব্যাসার্ধ আর ছিল, বলো কত দৈর্ঘ্য জুড়ে ভিজাচ্ছে? পৃষ্ঠটান যে বলটা, সেই বলটা দেখো এখানে এই দিক বরাবর কাজ করছে, ওই সারফেসটা এই দিক বরাবর, এখানে এই দিক বরাবর, এখানে এই দিক বরাবর, মানে সবগুলো কিন্তু কাচের দিকে। তাহলে এই যে পৃষ্ঠটানটা কাজ করতেছে, এই পৃষ্ঠটানটা কত দৈর্ঘ্য জুড়ে এটাকে ভিজাইছে? 2πr। ভেরি গুড। তাহলে দেখো যে আমাদের এই টান বলটার দুইটা উপাংশে যদি ভাঙো, এটাকে যদি দুইটা উপাংশে ভাঙো, আমরা কন্টাক্ট লেংথটা পেয়ে গেছি। কন্টাক্ট লেংথ হচ্ছে আমাদের 2πr, এটা হলো কন্টাক্ট লেংথটা। ঠিক আছে, কন্টাক্ট লেংথটা হচ্ছে 2πr। ভেরি গুড। কিন্তু বলো তো এই টান বলের তো দুইটা উপাংশ আছে, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, আর একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর। বলো তো ভাইয়া এই দিকের উপাংশটা কি? টি কস থিটা না? আর এই দিকের উপাংশটা কি বলো তো? টি সাইন থিটা না? এখন ভাইয়া দেখো এই টি সাইন থিটা যেটা, এই টি সাইন থিটাটা আসলে কোন দিকে? এই কাসনল বরাবর কাজ করতেছে, এই কাসনল বরাবর এই টি সাইন থিটাটা কাজ করছে। তো কাসনল বরাবর যে টি সাইন থিটা উপাংশটা কাজ করতেছে, এই টি সাইন থিটা উপাংশটা কি আসলে কোনো পানিকে উপরের দিকে তুলতে পারবে? হ্যাঁ, এই টি সাইন থিটা এটা কি পানিকে উপরের দিকে তুলছে, না টি কস থিটাটা পানিকে উপরে তুলছে বলো তো? টি সাইন থিটাটা তো কাজ করতেছে আনুভূমিক বরাবর, এবং এটা মূলত ওই পাত্রের দেওয়ালে বলটা প্রয়োগ করতেছে। কিন্তু টি কস থিটা যেটা, এটা কিন্তু পানিকে উপরের দিকে বলটা প্রয়োগ করছে। তাহলে ভাইয়া খেয়াল করো, আমাদের যে পৃষ্ঠটান জনিত বল, পৃষ্ঠ টান জনিত যে বল, সেইটা সমান সমান হবে, বল সমান কি ছিল? টি ইন্টু এল। সো এখানে টি কস থিটা ইন্টু এল। ভুলে গেছো? দেখো টি সমান কি ছিল? এফ বাই এল। তাহলে পৃষ্ঠটানজনিত বল সমান কি? টি ইন্টু এল। সো এখানে তো টি কাজ করে না, টি কস থিটা কাজ করে, সো টি কস থিটা ইন্টু এল। তাহলে দেখো পৃষ্ঠটানজনিত যে বলটা এল এর জায়গায় 2πr, এই বলটাই কিন্তু মূলত এই ওজনটাকে ধরে রাখছিল, এটাই কিন্তু ওজনটাকে ধরে রাখছিল। জি কেমনে কি হলো ভাই? ওই যে ওজন লিখছিলাম তো, এই জন্য জি দিয়ে গুণ দিছি, তাছাড়া কিছু না। ওজন বলে আমি জি দিয়ে গুণ দিছি, তাছাড়া কিছু না, ভয় পেও না। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, ফাইন। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে তাহলে যেইটা পাচ্ছি, যে আমাদের পৃষ্ঠটানজনিত যেই বলটা, সেইটা তো ওই ওজন বলের সমান, ঠিক না? পৃষ্ঠটানজনিত যেই বলটা, সেটা তো ওই ওজন বলের সমান। এবং যখন এই দুইটা বল সমান হয়ে গেছে ভাইয়া, পৃষ্ঠটানজনিত বল কাজ করছে উপরের দিকে, আর এমজি কাজ করতেছে নিচের দিকে। যখন এই পৃষ্ঠটান বলটা ওজনের সমান হয়ে গেছে, তখনই কিন্তু এটা স্থির হয়ে গেছে, আর উপরে উঠে নাই। তাহলে খেয়াল করো, আমাদের পৃষ্ঠটানজনিত যে বল, সেটা হচ্ছে টি কস থিটা ইন্টু 2πr। 2πr এটা সমান সমান আসতেছে, এই যে দেখো পানির ওজন বলটা কত? পানির ওজন বল হচ্ছে রো ইন্টু ভি, হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3πr³ ইন্টু জি। সো আমরা এখান থেকে দেখো চাইলে অনেক কিছু কাটাকাটি করতে পারি। টি এর মানটা কত একটু বের করতে চাই, টি এর মানটা একটু বের করতে চাই। তো তাহলে নিচে কি আসবে? উপরে আমরা দেখো তো পাই আর স্কোয়ার কমন নিতে পারি, পাই আর স্কোয়ার রো জি যদি কমন রাখি উপরে, তাহলে এখানে আসতেছে এইচ প্লাস r/3, আর নিচে আসবে হচ্ছে 2πr cos থিটা। এটা ম্যাথমেটিক্স, জাস্ট ডানে বামে করতেছি। দেখো ভাই, পাই পাই কেটে দিলাম, একটা আর কেটে দিলাম, আর কিছু কি কাটা যায়? যায় না, যায় না। তাহলে টি এর যে মান, পৃষ্ঠটানের যে মান, এটা সমান সমান আমরা পাচ্ছি 2 cos থিটা, আর উপরে আসতেছে হচ্ছে আর রো জি এইচ প্লাস r/3। এই যে সূত্রটা পেলাম,
তুমি এখান থেকে তরলের পৃষ্ঠটান বের করতে পারবা। যদি পৃষ্ঠটান জানো তাহলে ওই হাইট কত এটাও বের করতে পারবা। তো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। প্রমাণ পরীক্ষায় আসবে না, এই সূত্র ঠাড়া মুখস্থ রাখলেই হবে। ঠিক আছে, এই সূত্র মুখস্থ রাখলেই হবে। ঠিক আছে। সো পৃষ্ঠ টান যেটা, কেন 2πr হলো? কারণ আমাদের টানটা তো এখানে টিটা এই দিক বরাবর কাজ করতেছে, এটা জাস্ট 2 ডাইমেনশনে একদিকে দেখানো হলো, কিন্তু এটা তো আসলে পুরা তল জুড়ে কাজ করতেছে। তাহলে এটা আমাদের ওই লিকুইড ওই কাজটাকে যতখানি জায়গা জুড়ে ভিজাইছে ওই পুরো অংশই তো টোটাল যে পৃষ্ঠটান বলটা পাওয়া যাবে সেই পৃষ্ঠটান বল হচ্ছে এফ ইন্টু এল। তাহলে এফ হচ্ছে টি কস থিটা ইন্টু এল, এলটা কেন 2πr? কারণ পুরা 2πr দৈর্ঘ্য জুড়ে এটাকে ভিজাইছে। ঠিক আছে, ওকে। এটা আরো অনেকগুলো নিয়মে প্রমাণ করা যায়, এক্সেস প্রেসার দিয়ে প্রমাণ করা যায়, তবে এটা তপন স্যারের বইতে আছে তাই এটাই দেখাই দিলাম। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো আমরা যে এটা পেলাম টি সমান সমান আর রো জি ইন্টু এইচ প্লাস আর বাই 3, এটা গেল। অনেক সময় যেটা হয় যে যদি এইচ এর তুলনায় আর এর মানটা অনেক বেশি ছোট হয় তখন আমরা এরকমও লিখতে পারি যে টি সমান সমান আর বাই 3টাকে ইগনোর করলে দেখো এইচ রো জি ইন্টু আর ডিভাইডেড বাই 2 কস থিটা, ডিভাইডেড বাই 2 কস থিটা, এইরকমও আমরা কিন্তু লিখতে পারি। বুঝছো? তো অনেক সময় দেখবা বইয়ে যখন সলভ করছে তখন এইভাবে করে দেওয়া। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানির সাথে কাচের স্পর্শকোণ কত জানো? বিশুদ্ধ পানির সাথে কাচের যে স্পর্শকোণ এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। সো cos 0 ডিগ্রি মান কত? 1, তখন সেক্ষেত্রে টি সমান এইচ রো আর জি ডিভাইডেড বাই 2 cos থিটা বলে দিবে। তবে চিন্তার কিছু নাই, এই টাইপের কন্ডিশনগুলো প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকলে তখন এটা নিয়ে মাথা ঘামায়ও। আপাতত এটা মাথায় রাখলে হবে যে মেইন সূত্র এইটা, এটা কয়েকবার না দেখে লিখতে হবে, তাইলেই হবে। আসো আমরা একটা দুইটা প্রবলেম একটু সলভ করি। আচ্ছা, এইটার আগে আরেকটা ছোট জিনিস দেখো, থিটাটা কিন্তু ছিল স্পর্শকোণ। আমরা জানি স্পর্শকোণটা কিন্তু ভাইয়া স্থূলকোণও হতে পারে সূক্ষ্মকোণও হতে পারে। তাহলে বলো তো আমরা এখান থেকে এইচ রো জি আর এটা সমান সমান 2t cos থিটা যদি এভাবে লিখি, বলো তো টি কি কখনো নেগেটিভ হতে পারে? না, পৃষ্ঠটান সবসময় পজিটিভ একটা ভ্যালু। দেখো রো সবসময় পজিটিভ, জি সবসময় পজিটিভ, ব্যাসার্ধ সবসময় পজিটিভ। তাহলে যদি কখনো cos থিটার মান নেগেটিভ আসে, cos থিটার মান কেন নেগেটিভ আসবে? ধরো পারদ বসাইছো, সো পারদ যদি বসাও, পারদ বসালে তো সেটা এইরকম একটা ফর্ম তৈরি করবে না। দেখো এই যেখানে দেখা আসি, পারদ যদি বসাও তাহলে বলো তো স্পর্শকোণটা কেমন হবে? পারদ রাখলে স্পর্শকোণটা কি 90-র চেয়ে বড় হয়ে যায় না? দেখো তো পারদ বসালে এটা 90-র চেয়ে বড় হয়ে যায়, তাহলে cos 90-র চেয়ে বড় মান মানে কত? এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তো cos থিটা যদি নেগেটিভ হয় তখন এরা কেউ তো নেগেটিভ হবে না, তাহলে একমাত্র বাকি আছে কি এইচ। তাহলে এইচটা কিন্তু তখন নেগেটিভ হবে। এইচ নেগেটিভ মানে কি? দেখো ভাই, এইচ পজিটিভ মানে উপরে ওঠা, এইচ নেগেটিভ মানে কি? তাহলে ভিতরে ঢুকে যাওয়া, গর্তে ঢুকে যাওয়া। ঠিক দেখো যদি আমাদের পারদ টাইপের ম্যাটেরিয়াল হয় তাহলে এই ছবিটার দিকে খেয়াল করো, পানি হলে সেটা দেখো কাচের সাথে একটা পজিটিভ এইচ তৈরি করছে, কিন্তু মার্কারি হলে দেখো এইটা নেগেটিভ একটা এইচ তৈরি করে, ভিতরের দিকে ঢুকে যায়। মূল কারণ কি? সেই মূল কারণ একটাই, মূল কারণ হচ্ছে সেই আসঞ্জন বলটা। তাহলে খেয়াল করো এখানে যেই আসঞ্জন বলটা কম, সংশক্তি বলটা বেশি, সো এটার কারণে ও কার্ভ তৈরি করে। সো কার্ভ তৈরি করলে পৃষ্ঠটান কি চায়? এই সারফেসটাকে মিনিমাম করতে চায়, আবার এটা এরকম হয়ে যায়, আবার মিনিমাম করতে চায়, আবার এরকম হয়ে যায়, আবার মিনিমাম করতে চায়। সো এরকম করে দেখা যায় এটা কিন্তু এইচটা তখন নেগেটিভ হয়। সো মূল জিনিস ভাই যেটা মনে রাখা লাগবে, খেয়াল করো যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে cos থিটা যদি নেগেটিভ হয় তাহলে এইচটাও কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে? টি মানে পৃষ্ঠটান, টি মানে হচ্ছে পৃষ্ঠটান, যেটা আমরা যে টি সমান সমান এফ বাই এল করে যে টিটা পানির যে পৃষ্ঠটান, পানির ক্ষেত্রে টি এর মান হবে যে 72 × 10⁻³ ঠিক আছে? এটা হচ্ছে টিটা হলো পৃষ্ঠটানটা। ঠিক আছে, তাইলে আসো আমরা এবার এই ম্যাথটা একটু করি তো দেখি কি বলছে।
প্রশ্নটা একটু ঝটপট তুলে ফেলো তো, একটু ঝটপট তুলে ফেলো, জাস্ট সূত্রের অঙ্ক ভাইয়া, এখানে কিন্তু খুব বেশি পেঁচানো টাইপের অঙ্ক দিবে না, সিকিউ কিছু কিছু দেয়, তবে ওগুলো একদম মানে সূত্র থেকেই আসে, ওগুলো কোনো আহামরি ঝামেলার কিছু না। সাবিত কালকে পরীক্ষা এই চ্যাপ্টারের উপরে, এই চ্যাপ্টার তো এখন সান্দ্রতা বাকি আছে, তারপরে ওই যে 6 পায়ার ইটাভি অন্তবেগ, ওইটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। আপাতত যতটুকু পড়া হয়েছে এটুকুর মধ্যে ওই যে পানির ফোঁটা যেটা, ওইটা দেখে যাও, লাগ ভালো থাকলে ওইটা কমন পেয়ে যেতে পারো। আচ্ছা দেখো তাহলে এখানে দেখো তো আমাদের কি কি দেওয়া আছে খেয়াল করি। কৈশিক নলের ব্যাসার্ধ বলে দিছে 0.1 মিলিমিটার, সো ব্যাসার্ধ আর বলে দিছে হচ্ছে 0.1 মিলিমিটার, সো মিলিমিটার মানে 10⁻³ মিটার, এসে এককে নিয়ে রাখলাম। একে দেখো পৃষ্ঠটান দেওয়া আছে, একটা তরলের পৃষ্ঠটান দেওয়া আছে 60 × 10⁻³ নিউটন পার মিটার, ঘনত্ব দিয়ে দিছে ওই তরলের 800 কেজি পার মিটার কিউব। ডুবালে কৈশিক নল কত উচ্চতায় তেলটা উঠবে, মানে এইচ এর মান বের করতে বলছে, স্পর্শ কোণ বলে দিছে 20 ডিগ্রি। দেখি তো আমাদের সূত্রটা কি ছিল, টি সমান সমান আর রো জি এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। তো আমাদের বের করতে বলছে এইচ এর মান কত, তাহলে আমরা দেখো টি এর মান এখানে বসাবো 60 × 10⁻³ সমান সমান 2 cos 20 ডিগ্রি, আর এর মান হচ্ছে 0.1 × 10⁻³ রো এর মান বসাও 800, তারপরে জি এর মান বসাও 9.8, তারপরে এইচ প্লাস 0.1 × 10⁻³ ডিভাইডেড বাই 3। চাইলে তুমি এটাকে ইগনোরও করতে পারো, তারপরে এইচ এর মান কত বের করে ফেলবা, বা ক্যালকুলেটারে দিলে এটা তো একবারে বের হয়ে আসবে। সো এটা ক্যালকুলেট করে দেখবা, জাস্ট কিচ্ছু না, সূত্রের ম্যাথ, ডিরেক্ট সূত্রের ম্যাথ, ডিরেক্টলি সূত্রের ম্যাথ। নাম্বার দিব, শোনো ম্যাথ কিন্তু আমরা সামনে গণহারে ম্যাথ করব ইনশাল্লাহ। এখন যা যা দেখাচ্ছি জাস্ট থিওরিগুলা এবং তার সাথে একটা দুইটা করে ম্যাথ, কিন্তু আমরা ইনশাল্লাহ ওই যখন সিকিউ সলভিংয়ে যাব তখন দেখবা যে এক একটা টপিকের সাথে আরেকটা টপিক মিক্স করে কিন্তু অনেকগুলা সিকিউ প্রশ্ন আসতেছে। তো এখন জাস্ট একটা সূত্র শিখলাম, ঠিক আছে, এটার প্রয়োগটা কতটুকু সেইটুকু দেখে দেখে আমরা আগাচ্ছি। তারপরে যখন সিকিউ প্রবলেম সলভ করব, কলেজ ডান, তোমার এইচএসসি পরীক্ষা ডান, এরপরে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম করব, তখন ইনশাল্লাহ শেষ। ঠিক আছে, ওকে, ডান গেল। তাহলে আমরা তো এই জিনিসগুলা বুঝলাম। দেখো তো এই সিকিউটার দিকে একটু খেয়াল করি তো কি বলছে। পানিপূর্ণ বিকারে ডুবানো একটা কৈশিক নলের ব্যাস দিয়ে দিছে, পানির উত্থান দিয়ে দিছে, তার মানে কি কি দেওয়া, একটা হলো এইচ দেওয়া আর একটা হলো আর দেওয়া। তো আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে পানির পৃষ্ঠটান নির্ণয় করো, উদ্দীপকের আলোকে পানির পৃষ্ঠটান নির্ণয় করো। আমাদের দেখো ব্যাস দিয়ে দিছে, মানে আর এর মান হচ্ছে 0.02 মিলিমিটার, অর্থাৎ 0.02 × 10⁻³ মিটার আর দেওয়া আছে, ফাইন। পানির উত্থান এইচ এর মান দেওয়া আছে 0.73 মিটার। আচ্ছা, উদ্দীপকের আলোকে পানির পৃষ্ঠটান বের করতে বলেছে। আমরা জানি পৃষ্ঠটানের যে সূত্র সেটা হচ্ছে যে আর রো জি এইচ প্লাস r/3 2 cos থিটা। এখন পানির ক্ষেত্রে যদি তুমি দেখো যে প্রশ্নের মধ্যে কিছু দেওয়া নাই, তাহলে এখানে cos থিটা সমান 1 ধরে নিবা, কারণ বিশুদ্ধ পানি হলে স্পর্শ কোণ হয় 0 ডিগ্রি। সো পানির ক্ষেত্রে স্পর্শ কোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, তাহলে cos থিটা সমান সমান হবে 1। তা ভাইয়া এখান থেকে কি তুমি সবগুলার মান বের করতে পারবা না? আর এর মান দিয়ে দিছে 0.02 10⁻³ রো জানো 10⁻³ 9.8 × 0.73 প্লাস 0.02 × 10⁻³ ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে ক্যালকুলেট করে দেখবা ভ্যালু কত আসে। ঠিক আছে,
বুঝছো? ডান ডান ডান। সো এটা হচ্ছে 72 ইন্টু 10⁻³ এরকম রেঞ্জে কিন্তু পাবা। পরের প্রশ্নটা দেখো তো, কৈশিক নলে বলছে যে ব্যাসার্ধের কি পরিবর্তনে পানির উচ্চতা 0.80 মিটার হবে। তো আমাদের পানির উচ্চতা এখন কত, 0.73 আছে। তো আমাদের বের করতে বলছে যে ব্যাসার্ধের কি পরিবর্তনে পানির উচ্চতা 0.80 হবে। দেখো তো ভাইয়া, সূত্রটার দিকে যদি তাকাও, টি সমান সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 ছিল। এখন বলো তো পানিরটা কি চেঞ্জ করছো? না, তাহলে টি স্থির, রো স্থির, জিও স্থির। তাহলে সবাই যদি স্থির থাকে তার মানে কি বলতো, আর এবং এইচ এই দুইটার গুণফল হচ্ছে কনস্ট্যান্ট না? কারণ দেখো 2t চলে গেল, রো জি চলে গেল, তাহলে আর আর এইচ এর গুণফল কিন্তু হবে কি ধ্রুবক, কনস্ট্যান্ট হবে। তার মানে আমি লিখতে পারি যে R1H1 ইকুয়ালস টু R2H2, ব্যাস। তাহলে এখানে আমাদের বলছে কি নলের ব্যাসার্ধের কি পরিবর্তন করতে হবে। তা আমি আগে R2 বের করি। দেখো R1 এর মান হচ্ছে 0.02 ইন্টু H1 হচ্ছে 0.73। সো আমি R2 এর মান কত বের করতে চাই, এবং H এর মান হতে হবে 0.8। সো আমি দেখবো R2 এর মান কত লাগে এবং তারপরে পরিবর্তন কত হয় বের করে ফেলবো, ব্যাস। বুঝছো? 0.02 ইন্টু 0.73 ডিভাইডেড বাই 0.8। সো এইটা আসে 0.01825। তাহলে দুইটার মধ্যে যদি পার্থক্য নাও, কতটুকু চেঞ্জ করা লাগবে? এটা হচ্ছে 0.00175। এত মিলিমিটার কিন্তু পরিবর্তন করতে হবে। সো যদি এত মিলিমিটার পরিবর্তন করো তাহলে দেখা যাবে যে নলের উচ্চতা এতটুকু বাড়বে। এই যে যেটা বলতেছিলাম, দেখো আর আর এইচ এর গুণফল কনস্ট্যান্ট, অর্থাৎ আর বাড়লে এইচ কমবে। এই যে খেয়াল করো, আর আর এইচ এর গুণফল কনস্ট্যান্ট, যেখানে আর কম সেখানে এইচ বেশি, যেখানে আর বেশি সেখানে এইচ কম। এই যে আর আর এইচ এর গুণফল কিন্তু ছিল কনস্ট্যান্ট। তাহলে যেখানে আর বেশি, এই যে আর মোটা, সেখানে দেখো এইচ কম, যেখানে আর কম সেখানে দেখো এইচ বেশি। এবং দেখো এই যে যেই যেটা বললাম যে গাছে যে উপর দিকে পানি অনেক উচ্চতা পর্যন্ত ওঠে, ওইটা যেই নল দিয়ে ওঠে সেই নলের ব্যাসার্ধ কিন্তু খুবই 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 নগণ্য। ওই যে তোমার হচ্ছে যে টিস্যুগুলার কথা বললাম। সো যদি আমাদের ওইটা সমান সমান মানে খুব অনেক পিচ্ছি হয় ব্যাসার্ধটা, এই জন্য কিন্তু অনেক উচ্চতা পর্যন্ত পানি উপরের দিকে উঠতে পারে। ঠিক আছে? সমান কেন মানে কোনটা সমান কেন কথা বললা ভাইয়া? সমান কেন মানে কোনটার কথা বললা? এই যে আর এইচ এর গুণফল কেন কনস্ট্যান্ট? দেখো তো সমীকরণ অনুযায়ী তোমার টি পরিবর্তন হবে না। আমাদের কি বলছে, কৈশিক নলে ব্যাসার্ধের কেমন পরিবর্তন করলে পানির উচ্চতা এত হবে। তাহলে জাস্ট ব্যাসার্ধের পরিবর্তন করতে হবে, কিন্তু পানির টি কনস্ট্যান্ট, পানির পৃষ্ঠটান, এটা পানির ধর্ম, এটা ফিক্সড, রো ফিক্সড, জি ফিক্সড, টু ফিক্সড। তার মানে কি এই আর এইচ কে এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নাও, তাহলে আর এইচ সমান সমান কি কনস্ট্যান্ট না? আর এইচ এর গুণফলটা থাকবে কনস্ট্যান্ট। তার মানে সো আর যদি তুমি এইচ যদি বাড়াতে চাও তাহলে আর কমাতে হবে। সো আর কমায় কত হতে হবে দেখলাম, এবং পরিবর্তন কত হবে সেটাই বের করলাম। এটা কিন্তু অনেক ছোট করে করা, তুমি দেখবা তপন স্যারের বইতে সলিউশন দেওয়া হচ্ছে একটু বড়, একটু বড়। ঠিক আছে, ওকে, ডান। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি। তোমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের সান্দ্রতা শুরু করব, সান্দ্রতাঙ্ক শুরু করব, আর পরের ক্লাসে হচ্ছে স্টোকসের সূত্র দেখে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ঠিক আছে, তোমাদের ইনশাল্লাহ ক্লাস নিব রবিবার পর্যন্ত, চেষ্টা করবো, নাহলে শনিবারে হয়তো শেষ করে দিতে পারি। যদি বোর্ড স্ট্যান্ডার্ড পর্যন্ত শেষ করে তারপরে বাকিটা আমরা ইয়াতে যাবো গা, ওই ঈদের পরে বাকিগুলা অ্যাডভান্স প্রবলেম যা যা আছে তখন এগুলো দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, থাকো তাহলে, ভালো করে পড়াশোনা করো। কস থিটাটা কই? ওই যে পানির ক্ষেত্রে কস থিটার মান 1, পানির ক্ষেত্রে কস থিটার মানটা 1। ঠিক আছে, থাকো তাহলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।